সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই এমআরসিপি ইউকে ডেমো ক্লাসে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে ইসিজি বেসড ডায়াগনোসিস ইস এমআরসিপি ইউকে। কারণ এমআরসিপি ইউকে তে আমরা যখন পার্ট 1 পরীক্ষা দিই বা পার্ট 2 রিটেন দিই, কার্ডিওলজির মধ্যে ইসিজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পোরশন কভার করে। তো যেহেতু কার্ডিওলজি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার কভার করে, তো আমরা ঐরকম রিলেটেড কিছু কিছু ইসিজি আমরা আজকে ক্লাসে একটু শিখার চেষ্টা করব। আর আরেকটা উদ্দেশ্য থাকবে যে এর ফলশ্রুতিতে ইসিজি রিলেটেড কিছু কিছু কনসেপ্ট, এমন না যে অল্প সময়ের মধ্যে অনেক ডিটেলস আমরা আলোচনা করতে পারবো, কিন্তু কিছু কিছু কনসেপ্ট আমরা রিক্যাপিচুলেট করার চেষ্টা করব। যারা যারা ফেসবুক লাইভে আছেন তারা একটু কাইন্ডলি জুমের লিংকে যারা যারা পেয়েছেন জুমে জয়েন করবেন। আর বাকিরা ফেসবুক লাইভে কানেক্টেড থাকতে পারেন, এখানে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করতে পারেন। তাহলে যখন আমরা এমআরসিপি ইউকে তে আমাদের যে পরীক্ষা দুটো হয় ক্লিনিক্যাল বাদ দিয়ে, একটা হচ্ছে এমআরসিপি পার্ট 1, আরেকটা হচ্ছে পার্ট 2 রিটেন। পার্ট 1 যে পরীক্ষাগুলো থাকে, পার্ট 1 এর পরীক্ষাতেও কিন্তু ইসিজি রিলেটেড আমরা কিছু কিছু প্রশ্ন ইনভ্যারিয়েবলি পাই। এই ক্ষেত্রে আপনাদের ইসিজির ক্ষেত্রে ফাইন্ডিংস গুলো আপনাদের পরীক্ষার কোশ্চেনের মধ্যে লেখা থাকবে। যেমন দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট টিপিক্যালি চেস্ট পেন নিয়ে আসছে, একদম দেখা যাচ্ছে কনস্ট্রিকটিভ একটা চেস্ট পেন। এই চেস্ট পেনের সাথে তার একটা শর্টনেস অফ ব্রিথ আছে, ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ আছে, যে চেস্ট পেনটা চেস্টের ওয়ালের মধ্যেই থাকে না, রেডিয়েট করে বাইল্যাটারাল আর্মে, সাথে সোয়েটিং আছে, এরকম একটা ফিচার দিয়ে লিখে দিচ্ছে যে দেয়ার ইজ মানে দেয়ার ইজ এসটি এলিভেশন ইজ বি 2-3 এভিএফ। আমরা আজকে আরেকবার শিখবো, যখন 2-3 এভিএফ এ কোনো এমআই এর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ গুলো পাওয়া যায়, তখন সেটা আমরা ইন্টেরিয়র ওয়ালে কোনো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা ইনফেরিয়র ওয়ালে কোনো লং স্ট্যান্ডিং অ্যাকিউট অথবা ওল্ড এমআই এর পরিবর্তনগুলোকে ইন্ডিকেট করে। কিন্তু পার্ট 2 এর ক্ষেত্রে আপনার সিমিলার টাইপের প্রশ্নগুলো পাবেন, কিন্তু একটা ইসিজি দিয়ে। তো আমরা যদি ইসিজি গুলো এখন থেকে একটু একটু করে যদি শিখতে থাকি, তাহলে দেখা যায় আমাদের পার্ট 2 রিটার্নের ক্ষেত্রেও পরীক্ষার আমাদের একটা খুব ভালো কনসেপ্ট তৈরি হবে। পাশাপাশি আমাদের যে কোনো ইসিজি কিন্তু ইন জেনারেল ডে টু ডে প্র্যাকটিসে থাকবে। তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে আমরা টপিকে ঢুকে যাই। আজকের ক্লাসকে আমরা দুইটি পোর্শনে ভাগ করেছি। প্রথম পোর্শনে আমরা কিছু ইসিজির একদম বেসিক জিনিস, যেগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, অল্প সময় আমরা একটা এই জিনিসগুলো একটু একটু রিক্যাপিচুলেট করব। তারপর আমরা কোশ্চেন সলভের মধ্যে চলে যাব। তাহলে প্রথমে ইম্পর্টেন্ট ব্যাপার যে ইসিজি জিনিসটা কি। এটা আমাদের হার্টের মধ্যে কন্টিনিউয়াসলি চলতে থাকা যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো আছে, এই অ্যাক্টিভিটি হচ্ছে পেপার যে গ্রুপ, সেই রূপটাই হচ্ছে ইসিজি। দ্যাট মিনস আমাদের হার্টে আমরা অনেকগুলো লিড বসিয়ে দিব, যেই লিড গুলো হার্টের চারিপাশ থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো পর্যালোচনা করবে, যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো আমরা বিভিন্ন লিড পেপারে দেখতে পাবো। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে এইরকম একটা টিপিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা কিন্তু একটা ইকেজি বেসিক ম্যানিফেস্টেশনে পেয়ে থাকি। তার মধ্যে কি কি পোর্শন থাকে আমরা সবাই জানি। একটা থাকে হচ্ছে পি ওয়েভ, তারপরে হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, তারপর লাস্টে হচ্ছে আরেকটা টি ওয়েভ। এখন ইম্পর্টেন্ট কথা, নর্মালি যে এই যে পি ওয়েভটা থাকে, এই পি ওয়েভটা হচ্ছে অ্যাক্সিয়াল ডিপোলারাইজেশনের জন্য। যে ডিপোলারাইজিং কারেন্টটা তৈরি হয় এসএ নোড থেকে, এসএ নোড থেকে যে কারেন্টটা তৈরি হয় এটা একটা পজিটিভ কারেন্ট। এই পজিটিভ কারেন্টটা ইসিজি লিডের দিকে একটা পজিটিভ ইয়ে তৈরি করে। এই জন্য আমার পি ওয়েভটাকে আমরা ইন্ডিকেট করে অ্যাক্সিয়াল ডিপোলারাইজেশন। কারণ এসএ নোড থেকে যে কারেন্টটা তৈরি হবে সেটাই আলটিমেটলি অ্যাক্সিয়াকে ডিপোলারাইজ করবে। এখন অ্যাক্সিয়া যখন ডিপোলারাইজ করবে, এই ডিপোলারাইজিং সিগন্যালটা ভেন্ট্রিকুলে যাওয়ার গেটটা হচ্ছে এভি নোড। তাহলে এভি নোড আলটিমেটলি নির্ধারিত করবে যে কতটুকু ইম্পালস বা কোন ইম্পালস গুলো আসলে একটা ভেন্ট্রিকুলের মধ্যে যাবে। যেহেতু এসএ নোডে প্রত্যেকটা সময় একটা ইম্পালস তৈরি হয়, দ্যাট ইম্পালস মাস্ট বি কন্ডিউস টু দা ভেন্ট্রিকুল। তার মানে যখন অ্যাট্রিয়াতে কোনো একটা ইম্পালস এসএ নোড তৈরি করছে, যার কারণে অ্যাট্রিয়াটা ডিপোলারাইজেশন হচ্ছে, যার কারণে অ্যাট্রিয়াটা কন্ট্রাকশন হচ্ছে, এই সময়ে একটু পরে ইম্পালসটা মাস্ট বি ভেন্ট্রিকুলে যেতে হবে। তাহলে প্রত্যেকটা পিও যেটা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন ইন্ডিকেট করে, এর ব্যাকগ্রাউন্ডে একটা কিউআরএস কিন্তু ইসিজিতে আমরা পাবো, যেই কিউআরএসটা ইন্টারলি একটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে ইন্ডিকেট করে। এর মধ্যে দুইটা নেগেটিভ ডিফ্লেকশন আছে, একটা পজিটিভ ডিফ্লেকশন আছে। নেগেটিভ ডিফ্লেকশন গুলো যথাক্রমে কিউ আর এস, আর পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে আর। কিউটা ইন্ডিকেট করে সেপ্টাল ডিপোলারাইজেশন, আরটা ইন্ডিকেট করে হচ্ছে ভেন্ট্রিকুলার মেজর ওয়ালের ডিপোলারাইজেশন, এসটা ইন্ডিকেট করে হচ্ছে ভেন্ট্রিকুলার বেসাল পোর্শনের ডিপোলারাইজেশন। এটা আমরা আজকে ক্লাসে ডিটেলস আলোচনা করব না। আর এখানে যে টি ওয়েভ, টি ওয়েভটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে আমরা
একটা ইসিজি যখন আমরা দেখবো, এই দেখার জন্য তো আমরা এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো একটা পেপারে দেখি। তাহলে এই পেপারে নির্ধারিত কিছু ক্যালকুলেশন আছে। আমরা যদি ইসিজি দেখি, অনেকগুলো আমরা সবাই জানি ছোট ছোট পেপারে ছোট ছোট বক্স থাকে। এই ছোট ছোট বক্স গুলোকে এক একটা স্মল বক্স বলে, এবং 5টা স্মল বক্স গুলো যখন একটার পরপর যুক্ত থাকে, তখন এগুলো মিলে দুই পাশে 5x5 একটা লার্জ বক্স তৈরি করে। তাহলে ইসিজির ক্ষেত্রে আমার লার্জ বক্সটা আজকের জন্য জানাটা খুবই দরকার। ঠিক আছে, তো আমি জানি যে একটা লার্জ বক্সের জন্য এরকম টিপিক্যাল একটা অ্যাপিয়ারেন্স, যেখানে 5x5 মানে 25টা স্মল বক্স কিন্তু এই জিনিসটা তৈরি করতে হেল্প করে। তাহলে যখন আমি একটা ইসিজি পেপার দেখবো, আজকে আমরা অনেকগুলো ইসিজি দেখবো, তাহলে আমরা এটাকে কিভাবে ক্যালিব্রেশন করবো ডায়াগনোসিস করার জন্য? প্রথম ক্যালিব্রেশন করা দরকার যে আমার ভোল্টেজ ক্যালিব্রেশন। ভোল্টেজ ক্যালিব্রেশনটা আমরা আজকে ক্লাসে আলোচনা করবো না, কারণ এখানে ভোল্টেজ সবগুলো একই রকমই থাকে। এক, আমরা প্রথমে দেখবো হচ্ছে রিদম। রিদম মানে কি? আমার যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হচ্ছে, একদম সূত্রপাত হচ্ছে, এটা কোন জায়গা থেকে হচ্ছে? এটা কি এসএ নোড থেকে হচ্ছে, নাকি এভি নোড থেকে হচ্ছে, না ভেন্ট্রিকুলার ওয়াল থেকে হচ্ছে? অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে রিদমটা তৈরি হচ্ছে? যখনই আমাদের নর্মাল কন্ডিশনে রিদমটা তৈরি হয় কোন জায়গা থেকে বলেন তো, প্রত্যেকটা হার্টের ক্ষেত্রে? এসএ নোড থেকে। এক্সিলেন্ট, এসএ নোড থেকে। তাহলে এসএ নোড থেকে যদি কোনো ইম্পালস তৈরি হয়, এই রিদমটাকে আমরা বলি হচ্ছে সাইনাস রিদম। ঠিক আছে, তাহলে সাইনাস যদি এসএ নোড থেকে যদি কোনো ইম্পালস তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলি সাইনাস রিদম। তাহলে এসএ নোড থেকে যখন ইম্পালস তৈরি হবে, এই ইম্পালসটা আলটিমেটলি একটা অ্যাক্টিয়াকে ডিপোলারাইজেশন করবে, যার কনসিকুয়েন্সে যেটা পাওয়া যাবে এটাকে আমরা বলি এক একটা পি ওয়েভ। ঠিক আছে, তার মানে যখনই এসএ নোড কাজ করতেছে, তখনই একটা পি ওয়েভ পাওয়া যাবে। যখনই এসএ নোড কাজ করবে না, সাইনাস রিদমের বাইরে চলে যাবে, তখনই সেই কন্ডিশনে কিন্তু আমরা পি ওয়েভের অস্তিত্ব খুঁজে পাবো না। এক নাম্বার কথা। দুই নম্বর বিষয় হচ্ছে, এই যে এসএ নোডের ইম্পালসের কারণে অ্যাক্টিয়াটা ডিপোলারাইজেশন হচ্ছে, এই ইম্পালসটা ভেন্ট্রিকুলে যাবে, এই গেটওয়ে হচ্ছে এভি। এভি নোড একটা স্লো পাথওয়ে, এটা কিন্তু একটা ডিলে শো করে। এই ডিলে শো করার জন্য অ্যাট্রিয়া যখন কন্ট্রাক্ট করে, ভেন্ট্রিকুল তখন কোনো ইম্পালস পায় না, যার কারণে ভেন্ট্রিকুল একদম ডায়াস্টোলে থাকে, অ্যাট্রিয়া থেকে ব্লাডটা রিসিভ করে। তো যখনই এই ইম্পালসটা এভি নোডের মাধ্যমে বান্ডল অফ ইচ হয়ে, তারপর বান্ডল ব্রাঞ্চ হয়ে পার্কিনজি ফাইবারের মাধ্যমে ভেন্ট্রিকুলার ওয়ালে যখনই চলে যাবে, তখনই ভেন্ট্রিকুলার ওয়ালটা ডিপোলারাইজেশন হবে, তখনই সেটা কন্ট্রাকশন হবে, দ্যাট উইল জেনারেট এ প্রপার কার্ডিয়াক আউট। ঠিক আছে, তার মানে আমাদের যে রিদমটা এসএ নোড থেকে আসছে কিনা, এটা পুরোপুরি নির্ভর করে পি ওয়েভের উপর, এটা আমাদের জানতে। পাশাপাশি আমরা শিখবো, এই যে রিদমের পরে আমরা দেখবো হার্ট রেট। হার্ট রেটটা কত আছে? এটা কি 60 আছে, 65 আছে, 96 আছে, 146 আছে, কত আছে? এই ক্যালকুলেশনটা আমরা শিখবো। এরপরে আমরা শিখবো যে কিছু টাইমিং ইন্টারভাল গুলো আমরা শিখবো, এবং এই টাইমিং ইন্টারভালের সাথে ডিজিজের কোনো সম্পর্ক আছে কিনা এটা একটু বোঝার চেষ্টা করবো। পরে আমরা শিখবো একটা কিউআরএস এর নর্মাল অ্যাক্সিস কতটুকু। এই চারটা জিনিস হচ্ছে খুবই বেসিক। এই চারটা জিনিসকে আমরা প্রিডোমিনেটলি দেখবো একটা রিদম স্ট্রিপের মধ্যে। আমরা সবাই জানি রিড টু হচ্ছে একটা টিপিক্যাল রিদম স্ট্রিপ। এর পাশাপাশি আমরা তখন পি ওয়েভ কেমন, কিউআরএস কেমন, এসটি সেগমেন্ট কেমন, টি ওয়েভ কেমন, এগুলো দেখে আমরা একটা ইসিজি কে মানে বিচার করার চেষ্টা করব। তাহলে আমরা একটু ডিটেলসে ঢুকি। প্রথম কথা হচ্ছে, দেখেন এটা একটা টিপিক্যাল ইসিজি। এই ইসিজিতে দেখেন আমার প্রথমে ক্যালকুলেশন করতে হবে চারটা জিনিস। একটা রিদম, দুই নাম্বার হচ্ছে রেট, তিন নাম্বার জিনিসটা আমরা দেখবো হচ্ছে এই রেট এবং রিদমের সাথে এটার অ্যাক্সিস কেমন আছে, এবং সবগুলো ইন্টারভালের টাইমিং কেমন আছে। ঠিক আছে, তাহলে যদি এটার ইসিজি দেখি, দেখেন এটা আমাদের টিপিক্যাল লিড টু, মানে এই যে নিচেরটা, এই লিড টু কে আমরা বলি রিদম স্ট্রিপ, আমরা সবাই জানি। রিদম স্ট্রিপে দেখেন প্রত্যেকটা, আমরা প্রথমে দেখবো প্রত্যেকটা পি এর পরে একটা কিউআরএস আসছে কিনা, এই জিনিসটা আমরা ফার্স্টে দেখবো। দেখেন একটা পি এর পরে একটা কিউআরএস আছে, প্রত্যেকটা কন্ডিশনে পি এর পরে একটা করে কিউআরএস আছে, তার মানে প্রত্যেকটা অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশনের পরে একটা একটা করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন সম্পূর্ণ হয়েছে। এক নাম্বার কথা। দুই নাম্বার বিষয়, যখনই আমি দেখবো যে এইটা টিপিক্যাল একটা সাইনাস রিদমে আছে, এই সাইনাস রিদমের মধ্যে মানে পি এর পরে একটা কিউআরএস আছে, দুই নাম্বার আমি দেখবো এই সাইনাস রিদমটা কি রেগুলার নাকি ইরেগুলার। যখন আমি দেখবো যে একটা পি এর পরে কিউআরএস আছে, কথাটা সত্য, কিন্তু এই কিওয়ার্ডস এর দুইটার মধ্যকার ইন্টারভালটা কনস্ট্যান্ট, ফিক্সড, তখন এটাকে আমি বলবো যে হ্যাঁ সাইনাস রিদম, কিন্তু কোনো অ্যারিথমিয়া নাই। যখন আমি দেখবো যে পি এর পরে একটা কিওয়ারএস আছে, কিন্তু এর পরে সব রকম মানে আর আর ইন্টারভালটা রেগুলার না, তখন আমি এটাকে বলবো সাইনাস অ্যারিথমিয়া। ঠিক আছে, তার মানে
সাইনাস রিদম হওয়ার জন্য একটা পি এর পরে একটা নর্মাল কিউআরএস হওয়াটা খুবই দরকার। এরপর আমার দরকার হচ্ছে যে এখানে রিদমটা কিরকম, এটা কি রেগুলার নাকি ইরেগুলার। যদি আমি দেখি যে পি এর পরে কিউআরএস আছে, রিদম রেগুলার, তখন সেটা সাইনাস রিদম, কোনো অ্যারিথমিয়া নাই। যদি আমি দেখি যে না, পি এর পরে কিউআরএস আছে কিন্তু আর আর ইন্টারভালটা রেগুলার না, তখন আমি এটাকে বলবো সাইনাস অ্যারিথমিয়া। ঠিক আছে, এটা অনেকগুলো নর্মাল কন্ডিশনেও সাইনাস অ্যারিথমিয়া হতে পারে। সবচাইতে কমন নর্মাল কন্ডিশন হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশনে ইন্সপিরেশন এক্সপিরেশনের সাথে হার্ট রেটের কিন্তু কিছু পরিবর্তন আছে। তো এটা একটা কমন কথা। এরপরে আমরা যদি দেখি যে না, এখানে দেখেন প্রত্যেকটা পি এর পরে একটা কিউআরএস আছে, তার মানে একটা সাইনাস রিদম। 2 নম্বর ব্যাপার দেখেন, আমরা যদি আর আর ইন্টারভালটা দেখি, মোরাললেস মনে হচ্ছে যে প্রত্যেকটা কন্ডিশনে একই রকম আছে, তার মানে এখানে অ্যাটলিস্ট কোনো অ্যারিথমিয়া নাই। নাম্বার 3 নম্বর ইম্পর্টেন্ট কথা, এরপরে আমরা চলে যাব হার্ট রেট। হার্ট রেট কেমন আছে? এই হার্ট রেট ক্যালকুলেশনের জন্য 2টা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে। সবচাইতে কমনেস্ট যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন আমাকে ভাইয়াপুরা? ভাইয়া 300-কে ভাগ দেয় আমরা লার্জ ঘর যে কয়টা আছে কিউআর, সরি স্মল ঘর কয়টা আছে দুইটা আর এর মধ্যকার, আচ্ছা ভাইয়া, সেটা দিয়ে। এখানে মনে হয় স্মল ঘর হবে না, আপনি ঠিকই বলেছেন, আর ওয়েভ। লার্জ ঘর। আচ্ছা আচ্ছা, লার্জ ঘর, আর ওয়েভ small ঘর এখানে অসংখ্য। আর আমরা স্মল ঘরটা হিসাব করবোই না, কারণ এখানে বসে বসে স্মল ঘর ঘুরতে ঘুরতে আমাদের যে সময়টা নষ্ট হবে, পরীক্ষায় আমরা অ্যান্সারও করতে পারবো। তো আমাদের এটার কোনো প্রয়োজন নেই। আমরা দেখবো একটা আর আর ইন্টারভাল, যেখানে এটা রেগুলার, তখন আমি দেখবো 2টা আর আর ইন্টারভালের মধ্যে কয়টা লার্জ ঘর আছে। দেখেন এখানে একটা লার্জ ঘর আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, 4টার একটু বেশি, 4.5টার মতো আছে। তার মানে আমি এই জিনিসটাকে 300 দিয়ে ভাগ করবো। 300 দিয়ে কত ভাগ করবো? অ্যাটলিস্ট আমি 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে আমি দেখবো 75, তাই না? কারণ 75কে 4 দিয়ে গুণ করলে 300 হয়। তাহলে এখানে আমার হার্ট রেট অ্যাটলিস্ট 75। 75-এর চাইতে একটু কম হতে পারে, কি জন্য? কারণ দেখেন এখানে 4 ঘরটা পার হয়ে গেছে। তাহলে আমি এটা বলবো যে হার্ট রেট অ্যাপ্রক্সিমেটলি 70 টু 75। আমাকে এক্সাক্ট অ্যাকুরেট ক্যালকুলেশন করা দরকার। এখন এটা নর্মাল কন্ডিশন। এখন 2 নম্বর কথা, যদি আমি দেখি যে এটা আর আর ইন্টারভাল ফিক্সড না, তখন আমি কি করব? কারণ যদি আর আর ইন্টারভাল ফিক্স থাকে, তখন তো আমি 300-কে আর আর ইন্টারভালের মধ্যবর্তী ঘর দিয়ে ভাগ করে একটা অ্যাপ্রক্সিমেট হার্ট রেট বের করে ফেলছি। যদি আমি দেখি যে আর আর ইন্টারভাল একটা মানুষের ক্ষেত্রে ফিক্স না, কোনো পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, কোনো পেশেন্টের সাইনাস অ্যারিথমিয়া আছে, তাহলে আমি কিভাবে এটা ক্যালকুলেশন করব? কে বলতে পারবেন? আর ওয়েভ। একটা নির্দিষ্ট টাইম ডিউরেশনকে আমরা ক্যালকুলেট করব। যেমন পুরো ইসিজি পেপারে 10 সেকেন্ড আছে, সেই 10 সেকেন্ডে যতটা লার্জ আর ওয়েভ আছে সেটাকে আমরা 6 দিয়ে গুণ করলেও আমরা হার্ট রেট পাবো। হ্যাঁ, এটা একটা খুবই চমৎকার ব্যাপার। আমাদের যেটা সবচাইতে আমার কাছে ইজিয়ার যেটা ফর্মুলা মনে হয়, যে আমরা মোটামুটি দেখবো যে একটা রিদম স্ট্রিপে যদি সম্ভব হয়, অনেকগুলো রিদম স্ট্রিপ, এটা আমাদের স্ট্রিপে থাকে না, ওরা কিন্তু একটা একটা 3 সেকেন্ড বা 6 সেকেন্ডের একটা স্ট্রিপকে ইন্ডিকেট করে রাখে। যেমন দেখা যাচ্ছে ধরেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা 6 সেকেন্ড স্ট্রিপ, অথবা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা 3 সেকেন্ড স্ট্রিপ। এই 3 সেকেন্ড স্ট্রিপে যতগুলো আর আর ওয়েভ পাবো, সেটাকে আমি 20 দিয়ে গুণ করব, অথবা একটা 6 সেকেন্ড স্ট্রিপে যতগুলো আমরা আর ওয়েভ পাবো, সেটাকে আমরা 10 দিয়ে গুণ করবো। ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরেন আমি একটা 3 সেকেন্ড স্ট্রিপ, 3 সেকেন্ড স্ট্রিপ ধরেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা 3 সেকেন্ড স্ট্রিপ। এই 3 সেকেন্ড স্ট্রিপের মধ্যে যতগুলো আর ওয়েভ পাবো, কয়টা পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটাকে আমরা 20 দিয়ে গুণ করবো। 20 দিয়ে গুণ করলে যত আসবে, সেটাই আমার অ্যাপ্রক্সিমেটলি রেট। এভাবে আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। ঠিক আছে, পার্টিকুলারলি যেই কন্ডিশনে আর আর ইন্টারভালটা ইরেগুলার, রেগুলার থাকলে তো আমাদের খুবই সোজা ফর্মুলা আছে, সেই ক্ষেত্রে আমরা রিদম স্ট্রিপে যাওয়ার প্রশ্নই উঠে। ঠিক আছে, তাহলে প্রথম কথা, আমরা যখন একটা ইসিজি দেখবো, আমার ফার্স্টে দেখার কথা রিদম। রিদমে আমি দুটো জিনিস দেখবো, যে পিওএভ আছে কিনা, প্রত্যেকটা পিওএভ এর সাথে একটা কিউআরএস ইন্টারভাল আছে, এই দুটো জিনিস আমরা দেখার চেষ্টা করবো। পরবর্তীকালে আমরা হার্ট রেটটা ক্যালকুলেট করব। এই ক্যালকুলেশনের প্রথম ফর্মুলা কি, যে আমি একটা 2টা আর আর ইন্টারভাল যেটা রেগুলার, সেটাকে আমি 300 দিয়ে ভাগ করব। তার মানে এই আর আর ইন্টারভালের মধ্যে যে কয়টা ঘর থাকবে, সেটাকে আমি 300 দিয়ে ভাগ করলে যত পাওয়া যাবে, সেটাই আমার রেট। যদি আমি আর আর ইন্টারভাল রেগুলার পাই, তাহলে আমি অ্যাটলিস্ট 3 সেকেন্ডকে হিসাব করবো। 3 সেকেন্ডকে কিভাবে বুঝবো? প্রত্যেকটা লার্জ ঘর, এই একটা বড় লার্জ ঘর হচ্ছে 0.2 সেকেন্ড। তার মানে আমরা যদি 3 সেকেন্ড পর্যন্ত যাই,
তার মানে এটাকে প্রত্যেকটা লার্জ ঘর যদি 0.2 সেকেন্ড হয়, তার মানে 5টা লার্জ ঘর ইকুয়াল টু 1 সেকেন্ড, তাই না? তাহলে 5টা লার্জ ঘর যদি 1 সেকেন্ড হয়, 15টা লার্জ ঘর ইকুয়াল টু 3 সেকেন্ড। তাহলে 15টা লার্জ ঘরের মধ্যে কয়টা আর ওয়েভ আছে ওইটা আমরা দেখবো, দেখে ওটাকে আমি জাস্ট 20 দিয়ে গুণ করে দিব, সেটাই তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি হার্ট রেট হবে। হার্ট রেটের ক্ষেত্রে নর্মাল ভ্যালু হচ্ছে আমরা সবাই জানি 60 থেকে 100। যদি 60-এর নিচে কমে যায় এটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। যদি 100-র উপরে বেড়ে যায়, 100-র সমান না কিন্তু 100-র উপরে যদি বেড়ে যায়, দ্যাট ইজ কল্ড ট্যাকিকার্ডিয়া। তাহলে আমরা প্রথমে দুটো জিনিস দেখলাম, একটা হার্ট রিদম দেখলাম, 2 নম্বরে হার্টের রেট দেখলাম। এরপর আমরা কি করব? এরপরে আমরা 3 নম্বরের জিনিসে চলে যাব, টাইমিং ইন্টারভাল গুলো ঠিক আছে কি। তাহলে কোন কোন টাইমিং ইন্টারভালটা আমাদের জন্য সবচাইতে দরকার? অনেকগুলো টাইমিং ইন্টারভাল আছে, আমাদের জন্য 3টা জিনিস দরকার। একটা পিআর ইন্টারভাল কেমন আছে, কিউআরএস ইন্টারভাল কেমন আছে, কিউটি ইন্টারভাল কেমন আছে। তাহলে প্রথম কথা হচ্ছে পিআর ইন্টারভাল। দেখেন, এটা যদি আমরা টিপিক্যাল একটা পিওএ বিবেচনা করি, এটা যদি আমরা আরওএ বিবেচনা করি, এই দুটার মধ্যবর্তী একটা ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্সটা নর্মালি 3টা স্মল স্কোয়ার থেকে শুরু করে 5টা স্মল স্কোয়ার পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে নর্মাল পিআর ইন্টারভাল, যেটা 3টা স্মল স্কোয়ার থেকে শুরু করে 5টা স্মল স্কোয়ার, প্রত্যেকটা স্মল স্কোয়ারের ইয়ে হচ্ছে 0.04। তাহলে গুণ করলে 0.12 থেকে 0.20। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই পিআর ইন্টারভালটা কখনোই 0.12 এর চাইতে কম হবে না, কখনোই 0.20 চাইতে বেশি হবে না। যদি 20 চাইতে 0.20 চাইতে বা 0.2 এর চাইতে বেশি হয়, দ্যাট ইনভ্যারিবলি ইন্ডিকেট কোনো না কোনো কন্ডাকশন ডিফেক্ট আছে। কোন জায়গায়? এভি নোডে। তাহলে এভি নোডে কোনো না কোনো কন্ডাকশন ব্লক থাকলেই পিআর ইন্টারভালটা প্রলং হবে। অথবা কোনো না কোনো ভাবে যদি অ্যাক্সেসরি কন্ডাকশন পাথ হয়ে থাকে, তাহলেই সেই কন্ডিশনে পিআর ইন্টারভালটা শর্টেড হবে। কারণ পিআর ইন্টারভাল আর কিছুই না, এটা ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন থেকে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এই কাজটা কে করে? এটার পাথ হয়ে কি? দারোয়ানকে। দারোয়ান হচ্ছে এভি নোড। এভি নোডের মধ্যে যদি কোনো কন্ডাকশন ডিফেক্ট থাকে, তখনই পিআর ইন্টারভালটা প্রলং হবে। অথবা এভি নোডের মধ্যে যদি কোনো অ্যাক্সেসরি পাথ হয়ে ওপেন থাকে, তখনই এই পিআর ইন্টারভালটা শর্টেড হবে। তার মানে পিআর ইন্টারভাল শর্টেনের একটা অন্যতম কারণ হচ্ছে হোল পার্কিনসন হোয়াইট সিনড্রোম। ঠিক আছে? কি জন্য? কারণ এখানে একটা অ্যাক্সেসরি পাথওয়ে থাকে, এই অ্যাক্সেসরি পাথওয়ের জন্য পিআর ইন্টারভালটা শর্টেন হয়ে যায়। এক, আর যে কোনো কন্ডিশনে যখন হচ্ছে এই এভি নোডে কোনো ব্লক থাকবে, প্রত্যেকটা কন্ডিশনে পিআর ইন্টারভালটা প্রলং হবে। একটা কথা, তার মানে সব রকম হার্ট ব্লকের প্রথমেই পিআর ইন্টারভালটা প্রলং থাকে। এই জন্য এটা আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে বিবেচনা করি। 2 নম্বর ব্যাপার দেখেন, কিউআরএস ইন্টারভাল। এই কিউআরএস ইন্টারভালটা নর্মালি দেখেন 0.12 সেকেন্ডের চাইতে কম হয়, মানে খুবই অল্প, অলমোস্ট 2টা স্মল ঘরকে এর চাইতে বেশি কখনো এটা বাড়বে না। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কিউটি ইন্টারভাল। এটা একটা কিউ থেকে শুরু করে একদম পি ওয়েভের মধ্যবর্তী ইন্টারভাল। এই কিউটি ইন্টারভালটা নর্মালি 0.45 সেকেন্ডের চাইতে বেশি হয় না। এই 3টা জিনিস আমাদের জানা খুবই দরকার। যখন এই কিউটি ইন্টারভালটা প্রলং হয়ে যায়, পার্টিকুলারলি আমরা হিসাব করে দেখেন 0.46 সেকেন্ড মানে কি? অ্যাটলিস্ট 2টা লার্জ ঘরের একটু বেশি। তার মানে আমরা যখনই এই ইন্টারভালের মধ্যে 3টা লার্জ ঘর পেয়ে যাব, আমি কনফিডেন্টলি বলতে পারবো তার কিউটি ইন্টারভালটা প্রলং হয়েছে। আর যদি কোনো মানুষের কিউটি ইন্টারভালটা প্রলং থাকে, দ্যাট ক্যান কজ এ ডেঞ্জারাস অ্যারিথমিয়া। তো নামটা বলতে পারবেন? লং কিউটি সিনড্রোম। হ্যাঁ, কিন্তু ওই অ্যারিথমিয়ার নামটা কে বলতে পারবেন ভাই আপনারা? সেটা তো অবশ্যই লং কিউটি সিনড্রোম। অ্যারিথমিয়াটা কি হয়? এটা হচ্ছে, ভেন্ট্রিকুলার ট্যাকিয়ারিথমিয়া। হ্যাঁ অবশ্যই, নামটা কি? পলিমরফিক ভেন্ট্রিকুলার এক্সিলেন্ট, পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা একটা নাম হচ্ছে টরসার্স ডে পয়েন্ট। ঠিক আছে, এটা আমরা একটু পরে আলোচনা করব। তো এই জন্য আমার কিউটি ইন্টারভালটা জানাটা খুবই দরকার, এই কথাটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এটা পর্যন্ত আমরা জানবো। এবার স্টেপ 5-এ যাই। স্টেপ 5-এ আমরা দেখবো কার্ডিয়াক অ্যাক্সিসের কি অবস্থা, অ্যাক্সিসটা কেমন আছে। অ্যাক্সিসটা জানার দরকার। অ্যাক্সিস এমন একটা জিনিস যেখানে হার্টের মেজর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ডিরেকশনটা শো করে। আমরা যদি একটু ছবিটা দেখি, এই ছবিটা আমরা একটু দেখার চেষ্টা করি। নর্মালি হার্টের ক্ষেত্রে মেজর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ডিরেকশনটা কিন্তু এই দিকের দিকে থাকে। জাস্ট এই কথাটা মনে রাখা, আমরা সবাই কিছুটা জানি, ইভেন অনেক ভালো জানি, আমরা এত এখন জানার দরকার। তাহলে সবচাইতে মেজর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ডিরেকশনটা এই দিকে। তাহলে আমার মেজর অ্যাক্সিসটা কিন্তু মোটামুটি এই অংশের মধ্যে থাকে, মানে লিড 2 থেকে শুরু করে এই এভিএল এর আগ পর্যন্ত থাকে।
এই অংশের মধ্যে কার্ডিয়াকের নর্মাল অ্যাক্সিস। তাহলে যখন নর্মাল অ্যাক্সিসের মধ্যে হার্টের কাজকর্মগুলো থাকবে সেই জায়গায় ইলেকট্রো পজিটিভিটি অনেক বেশি থাকবে, তখন ইসিজিতে একটা স্ট্রং পজিটিভ ইম্পালস তৈরি হবে। কাজেই আমরা একটা যদি নর্মালি একটা হার্টের বিভিন্ন সারফেস গুলো বিভিন্ন লিড বসায় দেখার চেষ্টা করি, তাহলে এখানে লিড 1 থাকে, এখানে লিড 2 থাকে, এখানে লিড 3 থাকে, ঠিক আছে? এই জিনিসগুলোর মধ্যে দেখেন আমার এই অ্যাক্সিস যেখানে থাকে, এই অ্যাক্সিসের সবচাইতে কাছে থাকে লিড 2, পরবর্তীতে লিড 1। তাহলে নর্মালি যদি আমরা একটা হার্টের কথা চিন্তা করি, লিড 1 এ আমার এই অ্যাক্সিস মানে পি ওয়েভ দেন কিউআরএস এগুলো স্ট্রংলি পজিটিভ হবে। হ্যাঁ, লিড 2 তে দেখেন এটাও কিন্তু এই নর্মাল অ্যাক্সিসের কাছে, তাহলে এখানে পি ওয়েভ দেন কিউআরএস দেন টি এগুলো সবগুলো এখানেও পজিটিভ হবে, স্ট্রংলি পজিটিভ হবে। কিন্তু যদি আমি লিড 3 এর কথা বিবেচনা করি, লিড 3 নর্মাল অ্যাক্সিস থেকে দূরের দিকে, তাহলে লিড 3 যদি নর্মাল অ্যাক্সিস থেকে দূরের দিকে থাকে তাহলে এখানে আমরা এই পজিটিভ ডিফ্লেকশনটা পাবো না। এখানে তখন আমরা দেখবো একটু হলেও নেগেটিভ ডিফ্লেকশনটা কমনলি থাকবে। কেন কমনলি থাকবে? কারণ দেখেন এটা নর্মাল অ্যাক্সিস থেকে দূরের দিকে চলে যাচ্ছে। তাহলে যেহেতু হার্টের নর্মাল অ্যাক্সিস হচ্ছে -30 থেকে শুরু করে এই অলমোস্ট 190 পর্যন্ত, কাজেই এই অংশটার মধ্যে মানে সরি +60 পর্যন্ত এই অংশের মধ্যে আমার হার্টের অ্যাক্সিসটা পাবো। তাহলে এটা নর্মাল হার্টের ক্ষেত্রে লিড 1 এবং লিড 2 এই দুটার ক্ষেত্রে কিউআরএসটা পজিটিভ থাকে, এই কথাটা আমরা মনে রাখতে হবে। এবং এই যে লিড 3 তে কিউআরএসটা একটু হলেও নেগেটিভের দিকে থাকে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখন দেখেন কোন হার্টের এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এখন নর্মালি এই দিকের দিকে অ্যাক্সিসটা থাকার কথা ছিল, এই অ্যাক্সিসটা এর দিকে না থেকে ঘুরে গেছে এটার দিকে, এই দিকে চলে গেছে। তার মানে দেখেন এই দিকে থাকার কথা ছিল কিন্তু এই দিকে চলে গেছে। এই দিকটা কোন দিকে, লেফটে না রাইটে বলেন তো? লেফটের দিকে। তাহলে এইটা আমরা হার্টের কোন অ্যাক্সিস বলবো, লেফট অ্যাক্সিস না রাইট অ্যাক্সিস? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে আমি বুঝবো হার্টের অ্যাক্সিসটা লেফটের দিকে চলে গেছে, মানে ইলেকট্রিক্যাল মেজর ইয়েটা লেফটের দিকে চলে গেছে। এখন লেফটের দিকে যদি চলে যায়, এখানে যদি আমরা লিড 1, 2 এবং 3 এর কথা বলি, এই জায়গা থেকে সবচাইতে কাছে কোন লিড আছে বলেন তো? এই 1, 2, 3 এর মধ্যে এই লেফটের দিকে 1 এভিএল। হ্যাঁ, কিন্তু না 1, 2, 3 এর মধ্যে 1, 2, 3 এর মধ্যে সবচাইতে কাছে আছে লিড 1। তাহলে লিড 1 এর ক্ষেত্রে আমরা আরো প্রমিনেন্ট এই কিউআরএস এটা পাবো, ঠিক আছে? কিন্তু লিড 2 দেখেন এইখানে আছে, আগে কিন্তু এর কাছাকাছি ছিল, এখন অনেক দূরে চলে গেছে। এই জন্য দেখেন এই লিড 2টা কিন্তু এই পজিটিভের চাইতে নেগেটিভ ডিফ্লেকশনটা প্রমিনেন্ট হয়ে গেছে, মানে এসটা মোর প্রমিনেন্ট হয়ে গেছে। যখন আমি দেখব যে কোন লিডে লিড 1টা সবচাইতে পজিটিভ, লিড 2টা নেগেটিভ হয়ে গেছে, মানে নেগেটিভ ডিফ্লেকশনটা মোর প্রমিনেন্ট, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে এখানে লিড 3 মানে একদম আউট অফ সিলেবাস, মানে এটা একদম নেগেটিভে থাকবে, কারণ লিড 2ই নেগেটিভ প্রিডমিনেন্টলি, তাহলে লিড 3 তো আরো নেগেটিভ হবে। এটা গেল লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। এখন ধরেন উল্টা ঘটনা ঘটেছে, এইদিকে যার কথা ছিল এটার দিকে চলে গেছে, এখন যদি এই দিকে চলে যায় তখন এই কন্ডিশন মানে একদম এদিকে যায় না, ধরেন একটু এই দিকে চলে গেছে, তাহলে এটা কোন দিকে গেছে, লেফটে গেছে না রাইটে গেছে বলেন তো? রাইটে। তাহলে এটাকে আমরা বলবো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এখন বুদ্ধি করে বলেন তো, রাইট অ্যাক্সিস যখন ডেভিয়েশন হবে লিড 1টা কিরকম থাকবে? কিউআরএস নেগেটিভ। নেগেটিভ হবে। তাহলে প্রিডমিনেন্ট এস ওয়েভটা নেগেটিভ হবে, আরটা একটু পজিটিভ থাকবে কিন্তু এসটা প্রিডমিনেন্টলি নেগেটিভিটির মধ্যে চলে যাবে। লিড 2টা একটু পজিটিভ আসবে, ঠিক আছে, তো লিড 3টা সবচাইতে ভালো পজিটিভিটি শো করবে। তাহলে কোন পেশেন্টের আপনি যদি ইসিজিতে দেখেন লিড 1 এবং 2 দুটাই পজিটিভ, আপনি মনে করবেন এটার অ্যাক্সিস ঠিক আছে। যদি আপনি দেখেন যে এই পেশেন্টের লিড 1টা ভালো পজিটিভ হয়েছে, লিড 2টা নেগেটিভিটির মধ্যে চলে গেছে আর লিড 3টা একদম নেগেটিভ, তখন সেটা বুঝবেন তার লেফট অ্যাক্সিসের দিকে ডেভিয়েট করেছে। আর যখন আপনি দেখবেন যে রাইটের মানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে লিড 3টা প্রিডমিনেন্ট পজিটিভ হবে, লিড 1 একদম নেগেটিভ, লিড 2 একটু হলেও পজিটিভ নেগেটিভের মাঝামাঝি জায়গায়, সেটাকে আমরা বলবো হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এখন কতটুকু চেঞ্জ হবে এটা পুরোপুরি নির্ভর করে কত দূরে অ্যাক্সিস সরেছে। কারণ যদি দেখেন অ্যাক্সিসটা যদি এই জায়গায় থাকে তাহলে এই লিড 2টা একটু পজিটিভ থাকবে, লিড 3টা স্ট্রংলি পজিটিভ থাকবে।
অ্যাক্সিস যদি আরো দূরে চলে যায় তাহলে এটা পজিটিভ হবে, এটা আস্তে আস্তে নেগেটিভের দিকে চলে যাবে। যদি আরো দূরে চলে যায় তখন এই ক্ষেত্রে লিড থ্রিটা একটু হলে পজিটিভিটি শো করবে, কিন্তু এটা এক্সট্রিমলি নেগেটিভে, এটাও তখন হচ্ছে নেগেটিভ আর পজিটিভের মধ্যবর্তী জায়গায় অবস্থান করবে। ঠিক আছে, এটাকে আমরা বলবো এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। এখন একটা কথা মনে রাখবেন, এক্সট্রিম ইয়ের ক্ষেত্রে এই জিনিসটা কখনো একটা হার্টের ক্ষেত্রে পজিটিভ থাকে না, এক্সেপ্ট যদি পেশেন্টের ডেক্সট্রোকার্ডিয়া থাকে। ডেক্সট্রোকার্ডিয়া ছাড়া কোনো পেশেন্টের ইসিজিতে এভিআর কোনোদিন পজিটিভ হবে না। কারণ দেখেন, এভিআর কিন্তু সবসময় নর্মাল অ্যাক্সিসের চাইতে এক্সট্রিমলি অপোজিটে। কারণ নর্মালি যদি হার্ট এদিকে যায় মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এভিআর তার একদম বিপরীত। কাজেই এভিআর তখনই একটা কোনো হার্টে পজিটিভ ডিফ্লেকশন শো করবে যখন সেই হার্টে ডেক্সট্রোকার্ডিয়া হবে, মানে হার্টটা পুরাই উল্টা দিকে ঘুরে গেছে, অথবা আপনি ঠিক মতো লিড বসাতে পারেন। এই দুইটা কন্ডিশন ছাড়া এভিআর এ কোনোদিন পজিটিভ আসে না, এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অ্যাক্সিসটা একটু হলে বোঝার চেষ্টা করব। এবার দেখেন অ্যানাটমিক্যাল একটু কোরিলেশন দেখার চেষ্টা করব। ইন জেনারেল কন্ডিশন এটা যদি হার্ট হয়, হার্টকে আমরা প্লেনে কোন লিড দিয়ে কোন সারফেস গুলো দেখার চেষ্টা করি, এই জিনিসটা আমরা একটু দেখি। হার্টে যদি নিচের ওয়ালটা থাকে, দেখেন নিচের ওয়ালটা আমরা দেখি হচ্ছে 2, 3 এবং এভিএফ এর মাধ্যমে। হার্টে যদি অ্যান্টেরিয়র ওয়ালটা দেখার চেষ্টা করি, এটা হচ্ছে হার্টের পিডোমিনাল অ্যান্টেরিয়র ওয়াল। অ্যান্টেরিয়র ওয়ালকে আমরা পিডোমিনাল দেখি 3 আর 4 দিয়ে, V3 থেকে V4। এটাকে আমরা বলি সেপ্টাল ওয়াল। এই অ্যান্টেরোসেপ্টাল পোর্শনটাকে আমরা দেখি V1 এবং V2 দিয়ে, কিন্তু হার্টের পিডোমিনাল অ্যান্টেরিয়র ওয়ালকে আমরা দেখি হচ্ছে V3 এবং V4 দিয়ে। আর দেখেন এটা হচ্ছে হার্টের ল্যাটেরাল ওয়াল। ল্যাটেরাল ওয়ালকে আমরা দেখি V5, V6, 1 এবং AVL দিয়ে। এই জিনিসটা জানার দরকার, পুরোপুরি জানা দরকারটা শুধুমাত্র এমআই এর ক্ষেত্রে কোরিলেশনটা বোঝার জন্য। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি লিড গুলো দেখার চেষ্টা করি, এই লিড গুলোর মধ্যে ইনফেরিয়র দেখেন 2, 3 AVL, এটা হার্টের ইনফেরিয়র ওয়ালের চেঞ্জ গুলো ইন্ডিকেট করে। সেপ্টাল চেঞ্জ গুলো ইন্ডিকেট করে V1, V2, অ্যান্টেরিয়রটা ইন্ডিকেট করে V3, V4, ল্যাটারালটা ইন্ডিকেট করে V5, V6, 1 আর AVL। জাস্ট এটা আমরা একটু জানার চেষ্টা জেনে রাখি। এরপর আমরা কি করব? এরপর আমরা দেখব যে এই যে দেখেন আমরা রেড দেখলাম, রিদম দেখলাম, এরপর আমরা সবগুলো ইন্টারভাল দেখলাম, অ্যাক্সিসটা দেখলাম। এরপর আমি চলে যাব হার্টের প্রত্যেকটা ওয়েভ গুলোর মরফোলজি, পি ওয়েভটা কেমন আছে, কিউআরএসটা কেমন আছে, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রথম কথা হচ্ছে পি ওয়েভ। কখন একটা পি ওয়েভকে আমি নর্মাল বলবো? যখন পি ওয়েভের ডিউরেশনটা কম থাকবে 0.12 সেকেন্ডের চাইতে, এবং এটা আমার এই লিড টুতে ইউজুয়ালি অ্যাকর্ডিং টু অ্যাক্সিস পরিবর্তনগুলো পাওয়া যাবে। তাহলে এটা অ্যাবনর্মাল মরফোলজি। অ্যাবনর্মাল মরফোলজি গুলো আমরা সবসময় দেখার চেষ্টা করবো কিন্তু লিড টুতে, এই কথাটা আমরা মনে রাখবো। তাহলে অ্যাবনর্মাল মরফোলজির মধ্যে সবচেয়ে কমনেস্ট মরফোলজি অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। কারণ পিওএফ দেখেন এটা পুরোপুরি নির্ভর দেখা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন যত বেশি হবে তত পিওএফ এর মরফোলজিতে পরিবর্তন হবে। যেই কন্ডিশনে পেশেন্টের রাইট হার্টটা এনলার্জ হয়, বিশেষ করে পেশেন্টের যখন পালমোনারি হাইপারটেনশন থাকে, ট্রাইকাসপিড স্টেনোসিস থাকে, এই সকল কন্ডিশনে বা সিওপিডি পেশেন্ট, তাদের ক্ষেত্রে রাইট অ্যাট্রিয়ামটা এনলার্জ থাকে। তখন কি হয়, এই পিওএফ এর নরমাল মরফোলজিটা কখনো 2.5 মিলিমিটারের চাইতে বেশি হবে না। কখন আমি 2.5 মিলিমিটার বলবো? যখন তিনটা স্মল ঘরকে বাইপাস করবে। তাহলে তিনটা স্মল ঘরকে কখনোই কিন্তু ইউজুয়ালি বাইপাস করার চেষ্টা করবে না। যদি তিনটা ঘরকে ক্রস করে যায় তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। এই কন্ডিশনটাকে আমরা কি বলি? পি পালমোনারি। কারণ নর্মালি যখন আমরা ইসিজি করি তখন হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের অ্যাক্টিভিটিটা মোর ইন্ডিকেটিভ হয়। এই কারণে যাদের ক্ষেত্রে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট থাকে, মাসল মাস বেড়ে যায়, সেটা আরো স্ট্রং স্টিমুলেশন তৈরি করে, দ্যাট উইল কজেস হাইপার অ্যাকিউট পিওএ, এটাকে আমরা বলেছি পি পালমোনারি। আর যখন রাইট অ্যাট্রিয়ামের চাইতে লেফট অ্যাট্রিয়ামটা বেশি এনলার্জ হয় তখন কি হয়, যে দেখেন লেফট অ্যাট্রিয়ামের মাসল মাস বেশি, তখন এটাও একটা স্ট্রং ডিপোলারাইজেশন হচ্ছে। এর কারণে দেখেন রাইট অ্যাট্রিয়ামে একটা সেপারেট ডিপোলারাইজেশন, লেফট অ্যাট্রিয়ামে একটা সেপারেট ডিপোলারাইজেশন। এই দুইটার অ্যাবসলিউট কম্বিনেশনে এরকম একটা খাঁচকাটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। এই কারণে পিওএফটা আসলে ব্রড হয়, প্রথম কথা, ইউজুয়ালি গ্রেটার দেন 120 মিলি সেকেন্ড। পাশাপাশি দুইটা যেহেতু ফিউশন হচ্ছে, মাঝখানে একটা আমরা খাঁচ পাই। এই বিষয়টাকে আমরা বলি পি মাইট্রাল। কারণ যে কন্ডিশনে লেফট হার্টে প্রেসার থাকে, বিশেষ করে লেফট অ্যাট্রিয়ামে, পার্টিকুলারলি মাইট্রাল স্টেনোসিস, এই কন্ডিশনে কিন্তু লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট পাওয়া যায়। এই কথা দুটো জানতে, ঠিক আছে?
এরপর আমরা দেখলাম তাহলে এই যে পি ওয়েভের মরফোলজি গুলো দেখে আমরা বুঝলাম অ্যাট্রিয়ামের পরিবর্তন, সেটা লেফট অ্যাট্রিয়াম হোক বা রাইট অ্যাট্রিয়াম হোক। এবার আমরা চলে যাব হচ্ছে 2 নম্বরে, কিউআরএস এর মরফোলজিতে কি পরিবর্তন আছে। কিউআরএস এর মরফোলজিতে একটা ইম্পর্টেন্ট কথা, যখন কিউআরএস টা শুরু হয় তখন প্রথমে থাকে ভি1। ভি1 এর ক্ষেত্রে এটার মরফোলজির প্যাটার্ন গুলো এমন ভাবে তৈরি করা থাকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে যেখানে নেগেটিভ ডিফ্লেকশনটা প্রমিনেন্ট থাকে। তাহলে দেখেন আস্তে আস্তে প্রথমে এই এস যেটা নেগেটিভ ডিফ্লেকশন এটা প্রমিনেন্ট থাকে, আর যেটা পজিটিভ ডিফ্লেকশন এটা কিন্তু প্রথম দিকে কম থাকে। তাহলে প্রথম দিকে আর কম থাকে, এস বেশি থাকে। পরবর্তীকালে দেখেন এস আস্তে আস্তে কমতে থাকে, আর আস্তে আস্তে বাড়তে থাকে। পরে যখন একদম শেষের দিকে যায় শুধুমাত্র আর ওয়েভ আছে, এস ওয়েভ নাই বললেই চলবে। এটা হচ্ছে একটা নর্মাল কিউআরএস ভোল্টেজ অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো এই নর্মাল কিউআরএস ভোল্টেজ গুলো ঠিক আছে কিনা এটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা পি ওয়েভ এর মরফোলজি দেখলাম, কিউআরএস এর মরফোলজি দেখলাম, বিশেষ করে কিউআরএস এর প্রোগ্রেশনটা ঠিক আছে কিনা। কারণ একদম ভি1 এ নর্মাল কন্ডিশনে আর ওয়েভটা থাকে না, খুবই কম থাকে, ছোট থাকে, কিন্তু এস ওয়েভটা অনেক ডিপ থাকে, যেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অল্টার হতে হতে ভি6 এ শুধুমাত্র আমরা এস ওয়েভ পাই, আর ওয়েভের সরি শুধু আর ওয়েভ পাই, এস ওয়েভের অস্তিত্ব ইউজুয়ালি পাওয়া যায় না। এটা হচ্ছে নর্মাল মরফোলজি। এরপর আমরা চলে যাব কিউআরএসএস সাইজ, এই 2 নম্বর বিষয়। সাইজে কি পরিবর্তন থাকে? এখন একটা কথা খুব মনোযোগ দিয়ে আপনার, যে নর্মালি যখন কিউআরএস কমপ্লেক্সটা কি জন্য তৈরি হয় বলেন তো? Ventricular ডিপোলারাইজেশন। ভেরি গুড। তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন করার মহতী কাজটা কে করে বলেন তো? যদি আমরা একটা ইয়েতে যাই, আজকে একটা ছবি আঁকা, এটা হচ্ছে একটা হার্ট, এখানে এসএ নোড, এখানে এভি নোড, বান্ডল অফ হিচ, 2টা বান্ডল ব্রাঞ্চ, একটা লেফট ব্রাঞ্চ, একটা রাইট ব্রাঞ্চ, যেগুলো আলটিমেটলি পার্কিনজি ফাইবারের মাধ্যমে ভেন্ট্রিকুলার ওয়ালে চলে যাচ্ছে। তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের কাজ করার মহতী কাজটা করে দেখেন এই হিচ পার্কিনজি সিস্টেম। বান্ডল অফ হিচ থেকে শুরু করে পার্কিনজি ফাইবার, এই পার্কিনজি ফাইবারের গতিবেগ হার্টের যে কোনো কন্ডাক্টিভ টিস্যুর মধ্যে সবচাইতে বেশি, ফর্মুলা নাম্বার 1। আর 2 নম্বর বিষয়, ভেন্ট্রিকুলের মাসুল ম্যাস সবচাইতে বেশি। ভেন্ট্রিকুলে যে মাসুল থাকে অ্যাট্রিয়ামে তার ধারে কাছে মাসুলও থাকে, কারণ দেখেন একটা ভেন্ট্রিকুল লাংসে ব্লাড পাঠাচ্ছে, আরেকটা ভেন্ট্রিকুল কিন্তু সারা শরীরে ব্লাড পাঠাচ্ছে। তার মানে অবভিয়াসলি ভেন্ট্রিকুলের মাসুল ম্যাস কিন্তু অনেক বেশি, এই কথা আমাদের একটু বুঝতে হবে। তাহলে দেখেন যখন ভেন্ট্রিকুলের মাসুল ম্যাস এত বেশি, তার মানে কিউআরএস এর মরফোলজি কিন্তু দেখেন যে কোনো কন্ডিশনে পি ওয়েভের চাইতে অনেক উঁচু। পি ওয়েভ দেখেন মাত্র এতটুকু, কিন্তু ভেন্ট্রিকুলার ডিপোলেশন ওয়েভটা দেখেন অনেক উঁচু, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন দেখেন যদি নর্মাল কন্ডিশনে আমার যদি কোনো হার্টে কোনো ব্লক আছে বা কোনো ড্যামেজ আছে বা কোনো অ্যাবনর্মাল রিদম তৈরি হয়েছে, এই রিদমটা ভেন্ট্রিকুলে তৈরি হয় নাই, অ্যাট্রিয়ামের মধ্যে কোনো এক জায়গায় তৈরি হয়েছে। এই তৈরিটা ধরেন এসএ নোটে হতে পারে, অথবা এই অ্যাট্রিয়াল কোনো ওয়ালে হতে পারে, অথবা এভি নোটে হতে পারে, মানে ভেন্ট্রিকুলের উপরে। তাহলে এই কন্ডিশনে আমার যখন এসএ নোটের বাইরে কোনো জায়গায় রিদম তৈরি হবে, এই কোনো ক্ষেত্রে কিন্তু আমরা পি ওয়েভের কোনো অস্তিত্ব খুঁজে পাবো না। এই প্রত্যেকটা কন্ডিশনে পি ওয়েভ থাকবে না। এটাকে এই কন্ডিশন গুলোকে আমরা বলি হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। তাহলে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার মধ্যে সাইনাস অ্যারিথমিয়া ছাড়া অন্যান্য কোনো কন্ডিশনে পি ওয়েভ পাওয়া যাবে না, কারণ ওটা এসএ নোড থেকে তৈরি হয়নি, ওটা অ্যাট্রিয়াল ওয়ালে তৈরি হয়েছে, অথবা এই এভি নোডে তৈরি হয়েছে, অ্যাটলিস্ট আপনার ভেন্ট্রিকুলের উপরে। কথা বুঝতে পারছেন? তাহলে যে কোনো কন্ডিশনে ভেন্ট্রিকুলের উপরে যদি অ্যাবনর্মাল রিদম তৈরি হয়, তাহলে এই সকল ক্ষেত্রে আপনার ভেন্ট্রিকুলে যে কন্ডাকশন পাথওয়েটা আছে, এই পাথওয়ে কি ঠিক আছে না ড্যামেজ হয়ে গেছে বলেন তো? ধরেন এখানে এসএ নোডে কোনো সমস্যা আছে, অথবা অ্যাট্রিয়াল ওয়ালে কোনো অ্যারিথমিয়া তৈরি হয়েছে, অথবা এভি নোডে কোনো অ্যারিথমিয়া তৈরি হয়েছে। এই কন্ডিশনে এই যে হিচ পার্কিনজি সিস্টেম, এই মেকানিজমটা কি ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। এই মেকানিজম যদি ঠিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিউআরএস এর মরফোলজিতে আপনি কোনো অ্যাবনর্মাল পরিবর্তন পাবেন না, পাওয়া যাবে না। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। যদি যেই সকল কন্ডিশনে ভেন্ট্রিকুলের উপরে কোনো রিদম থাকে, সেই সকল ক্ষেত্রে ভেন্ট্রিকুলের যে কন্ডাকশন পাথওয়ে, দ্যাট মিনস হিচ পার্কিনজি ফাইবার সিস্টেম, এটা পুরোপুরি ভালো আছে, মানে এই পাথওয়েটা পুরোপুরি ঠিক আছে। পুরোপুরি ঠিক থাকলে এই প্রত্যেকটা কন্ডিশনে কিউআরএস কমপ্লেক্সটা আমরা নর্মাল পাবো। হ্যাঁ, অনেক সময় শর্টেন হয়ে যেতে পারে, ন্যারো হয়ে যেতে পারে, কিন্তু এখানে অ্যাবনর্মাল কমপ্লেক্স কখনো তৈরি হবে না। এটাকে আমরা বলি ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে এই ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া
যদি পি ওয়েভের সাথে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো সাইনাস অ্যারিথমিয়া অথবা সাইনাস ট্যাকিকার্ডিয়া। তাহলে এখানে আমি কিভাবে বুঝছি, কারণ পি ওয়েভ আছে সাথে পেশেন্টের ন্যারো কমপ্লেক্স, তাহলে আমি বুঝবো সাইনাস ট্যাকিকার্ডিয়ার কারণে এই ঘটনাটা ঘটছে। আর যদি আমি দেখি যে না ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া সাথে পি ওয়েভের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, তখন আমি বুঝবো হ্যাঁ এটাও সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, কিন্তু অ্যাটলিস্ট সাইনাস ট্যাকিকার্ডিয়া না। এই কথাটা আমরা সবাই বুঝতে পারছি। টেকনিক্যাল ডেক্সট্রোকার্ডিয়াটা আমি পরে আলোচনা করব, ডক্টর সাইদা আপু, আমরা এটা পরে আলোচনা করব। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে একটা আমরা কিভাবে ভেন্টিকুলার ট্যাকি মানে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে সাইনাস ট্যাকিকার্ডিয়া আর অন্যান্য সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া কিভাবে আলাদা করব, এটা আমরা বুঝছি তো? জি। ঠিক আছে, এটা তাহলে আমরা দুইটা বিষয় দেখে দেখবো, একটা প্রেজেন্স অফ ইউআরএস কমপ্লেক্স, এটা ন্যারো হবে, আর 2 নাম্বার প্রেজেন্স অফ পিওএফ। পিওএফ থাকলে সাইনাস ট্যাকিকার্ডিয়া, পিওএফ না থাকলে আর যাই হোক এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া না, এটা অন্যান্য সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। কেন সুপ্রাভেন্টিকুলার? কারণ লেশনটা ভেন্টিকুলের উপর, 1 নাম্বার কথা। এখন 2 নাম্বার বিষয়, এখন যদি কোনো ক্ষেত্রে আমরা এই মহতি জিনিসটা না পাই, আমরা দেখছি যে না এরকম একটা ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া আছে, তাহলে ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া থাকলে আপনার মনে রাখতে হবে যে এটা পার্কিনজি ফাইবার থেকে অ্যাটলিস্ট আসে না। হিজ পার্কিনজি সিস্টেমে কখনো ব্রড কমপ্লেক্স তৈরি হয় না। তখন বুঝবেন এটা এমন একটা ট্যাকিকার্ডিয়া যেটা হিজ পার্কিনজিকে বাইপাস করেছে। কোন ট্যাকিকার্ডিয়া বাইপাস করতে পারে? যদি কোনো অ্যাবনর্মাল রিদম যেটা ভেন্ট্রিকুলার ওয়াল থেকে আসছে, কারণ ভেন্ট্রিকুলার ওয়াল থেকে যদি কোনো অ্যাবনর্মাল রিদম তৈরি হয়, এই অ্যাবনর্মাল রিদমটা হিজ পার্কিনজি সিস্টেমের সাথে যুক্ত থাকে না। এই কন্ডিশনটাকে আমরা বলেছি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে ইউআরএস কমপ্লেক্সটা ইউজুয়ালি হোয়াইট থাকবে ইন জেনারেল, আর ইন জেনারেল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে ইউআরএস কমপ্লেক্সটা ন্যারো থাকে। এই কথাটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এবার আমি চলে আর লাস্ট পরবর্তী পয়েন্টে। এবার আমি দেখবো এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, এলিভেশন আছে না কি আছে? এলিভেশন থাকলে দুইটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, যে এই এলিভেশনটা এমন ভাবে হয়েছে যে কনক্যাভিটি আপওয়ার্ড নাকি এটা কনভেক্সিটি আপওয়ার্ড। যদি কনক্যাভিটি আপওয়ার্ড থাকে এসটি এলিভেশনের, তাহলে এটা আর যাই হোক মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন না, এটা ইউজুয়ালি পেরিকার্ডাইটিস। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আর যদি এসটি সেগমেন্টটা এলিভেশন থাকে যেখানে কোনো কনক্যাভিটি পাওয়া যাচ্ছে না, এটা অবভিয়াসলি আমাদের চিন্তা করতে হবে এটা কোনো মায়োকার্ডিয়াল ইনফ্রাক্ট আছে। ঠিক আছে, এসটি এলিভেশনের সাথে একটা কনফিউশন খুবই কমনলি আসতে পারে, সেটা যে পয়েন্টের সাথে। যে পয়েন্ট কোন পয়েন্ট? যেই পয়েন্টটা দেখেন একদম জাংশন, এই পয়েন্টটাকে আমরা বলি যে পয়েন্ট। অনেক সময় এমন জিনিস হতে পারে যে এই পয়েন্টটা উঠে যেতে পারে, যে পয়েন্ট উঠে যাওয়াটা নর্মাল ভ্যারিয়েন্ট, এটা কোনো রকমের অ্যাটলিস্ট ইস্কিমিয়া না, এটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে আমরা যদি এসটি এলিভেশন পাই যে পয়েন্ট এলিভেশন না, তখন আমাদের চিন্তা করতে হবে ঠিক কনভেক্সিটি আপওয়ার্ড না কনক্যাভিটি আপওয়ার্ড। কনক্যাভিটি আপওয়ার্ড হলে পেরিকার্ডাইটিস, কনভেক্সিটি আপওয়ার্ড হলে এটা মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে। এই কথাটা আমাদের বুঝতে হবে। এরপর যদি দেখি যে না এলিভেশন না এটা ডিপ্রেশন, তখন আমাকে 3টা ব্যাপার ভাবতে হবে। একটা, এটা কি ডিগক্সিনের কারণে, নাকি এটা ইস্কিমিয়ার কারণে, নাকি এটা হাইপোক্যালিমিয়ার কারণে। ডিগক্সিন যদি হয় তাহলে এটা এভাবে একটু স্ট্যাগিং থাকবে, এই কথাটা আমাদের মনে রাখবে। অ্যাকচুয়ালি ডিগক্সিনটা খুবই যে আলাদা করা যায় তা না, অন্যান্য ফিচার থাকলেই আমরা ডিগক্সিনটাকে আলাদা করার চেষ্টা করি। তাহলে ডিগক্সিনের ক্ষেত্রে এটা ইউজুয়ালি একটু স্ট্যাগিং থাকে, যেটা ইস্কিমিয়া হলে একদম ফ্ল্যাট অথবা কিছুটা হলে পুরোপুরি ডাউন স্লপিং এরকম থাকে। এই কথাটা মনে রাখবেন। তবে ডাউন স্লপিং এর একটা গুড ডিফারেন্সিয়াল হচ্ছে হাইপোক্যালিমিয়া, এটা টেস্ট ছাড়া আপনি আলাদা করতে পারবেন। ডাউন স্লপিং 2টা কন্ডিশনে পাওয়া যায়, একটা ইস্কিমিয়া, হাইপোক্যালিমিয়া। আর ইস্কিমিয়া কিন্তু ফ্ল্যাটের জন্য খুবই ক্যারেক্টারিস্টিক, এই কথাটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে এসটি সেগমেন্ট ডিপ্রেশনে 3টা ব্যাপার আমরা বুঝি। আর এটা হচ্ছে যে পয়েন্ট, যেই ক্ষেত্রে দেখবেন যে এই পয়েন্টটাই এরকম করে উঠে গেছে, তাহলে এটা অ্যাটলিস্ট মায়োকার্ডিয়াল ইনফাকশন না, এটা যে পয়েন্ট এলিভেশন, এটা নর্মাল ভ্যারিয়েন্ট, এই কথাটা বুঝতে হবে। আর যদি এমআই হতো তাহলে সেই ক্ষেত্রে এই পয়েন্টটা এরকম না উঠে এরকম করে একটা সেই ক্ষেত্রে যদি এমআই হতো তাহলে এসটি সেগমেন্টটা এইভাবে এলিভেটেড থাকতো, মানে এটা কনক্যাভিটি হয়ে গেল, এইভাবে এলিভেটেড থাকতো। ঠিক আছে, এইভাবে এলিভেটেড থাকতো। আর যে পয়েন্ট এলিভেশন মানে কি দেখেন এইভাবে এলিভেশন থাকে। এই কথাটা আমরা খুবই গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করি। তাহলে এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। 2 নাম্বার বিষয়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি।
যেই কন্ডিশনে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাবেন, সেই কন্ডিশনে V1 এ আপনি ডমিনেট আরওয়ে পাবেন। দেখেন V1 এ ইউজুয়ালি আমার নর্মালি ডিপোলারাইজেশন প্রসেসে রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট না হলে লেফট ভেন্ট্রিকুলের মাস বেশি, এটা আপার হ্যান্ড নেওয়ার কথা। এই আপার হ্যান্ড নেওয়ার কারণে নর্মালি দেখেন, নর্মালি রাইট ভেন্ট্রিকুলের চাইতে লেফট ভেন্ট্রিকুলের মাস বেশি। কাজেই যদি V1 এ এখানে আমি কারেন্টটা দেখতে চাই, রাইট ভেন্ট্রিকুলের চাইতে লেফট ভেন্ট্রিকুল স্টিল আপার হ্যান্ড। এই কারণে দেখেন প্রথমে একটা হালকা আরওয়েভ থাকবে, পরবর্তীকালে ডমিনেন্ট এসওয়েভ থাকবে। যদি V6 আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখেন, V6 এ লেফট ভেন্ট্রিকুলটা বেশি প্রমিনেন্ট, তাহলে এই ক্ষেত্রে অবভিয়াসলি আপনি একটা খুবই চমৎকার একটা পজিটিভ আরওয়েভ পাবেন, কারণ এখানে লেফট ভেন্ট্রিকুল একদম আপার হ্যান্ডেই আছে একটা। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট, যখন আমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, তাহলে রাইট ভেন্ট্রিকুলার মাসুল ম্যাসটা বড় হয়ে গেছে, তাহলে রাইট ভেন্ট্রিকুলার মাসুল ম্যাস যদি এখানে বেশি হয়ে যায়, তাহলে এই মাসুল ম্যাস একটা স্ট্রং ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করবে, যার কারণে এখানে আপনি একটা ডমিনেন্ট আরওয়েভ পাবেন। এবং V6 এ যেহেতু এটার মাসুল ম্যাসটা অনেক বেশি, তাহলে এখানে নেগেটিভ ডিফ্লেকশনটা প্রমিনেন্ট হয়ে যাবে, কারণ এখানে লেফট ভেন্ট্রিকুলের চাইতে রাইট ভেন্ট্রিকুল মোর অ্যাক্টিভ থাকবে, মোর ডিপোলারাইজড হবে, কারণ মাসুল ম্যাসটা বেশি এক। আর যদি কোনো ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তাহলে দেখেন এটা এক্সাজারেশন অফ নর্মাল ফেনোমেনন। কারণ নর্মালি দেখেন এইখানে কিন্তু নেগেটিভ ডিফ্লেকশনটাই প্রমিনেন্ট থাকে, এখানে দেখেন নর্মালি নেগেটিভ ডিফ্লেকশনটাই প্রমিনেন্ট থাকে, এখানে যেহেতু লেফট ভেন্ট্রিকুলার মাসুল ম্যাস আরো বেড়ে গেছে, এই ডিফ্লেকশনটা আরো প্রমিনেন্ট হবে। তো এই জিনিসটা আমরা পাবো। এবং V6 এ দেখেন একটা খুবই উচ্চতা সম্পূর্ণ আমরা একটা আরওএফ খুঁজে পাবো। তো এই বিষয়টাকে আমরা বলছি হচ্ছে অ্যাকচুয়ালি লেফট এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই বিষয়টাকে আমরা বুঝতে পারছি সবাই ভাইয়া পুরো? ডক্টর আবরার ভাই বুঝা গেছে? আগানো যায়? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, তাহলে এরপর আমরা চলে যাই এইটুকুর পরে আমাদের দেখেন কিছু ভেন্ট্রিকুলার হাইপারট্রফিক ক্রাইটেরিয়া, এটা আমি বলে ফেলছি, এটা আলাদা করে এখানে জানার কোনো দরকার নেই। তাহলে দেখেন একটা আমরা প্রথমে একটা ইসিজিতে আসি। এই ইসিজিতে দেখেন এটা টিপিক্যাল রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কেন? কারণ দেখেন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে হওয়ার কারণ দেখেন এই লিড ওয়ানে প্রমিনেন্ট একদম V1 চলে আসছে, এবং লিড 6 এ দেখেন এখানে আর প্রমিনেন্ট থাকার কথা ছিল, এখানে আরটা খুবই ছোট, এসটা দেখেন নিচে চলে আসছে। তো এটা একটা টিপিক্যাল রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কারণ এখানে লেফট ভেন্ট্রিকুলের কারণে এখানে নেগেটিভ ডিফ্লেকশন ছিল, এখানে লেফট ভেন্ট্রিকুলকে বাইপাস করে দিচ্ছে রাইট ভেন্ট্রিকুল, তাহলে এখানে পজিটিভ ডিফ্লেকশন চলে আসছে। এক নাম্বার কথা। দুই নাম্বার বিষয় হচ্ছে দেখেন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এটা এক্সাজারেশন অফ নরমাল ফেনোমেনন, সেখানে আপনি লিড ওয়ানে V1টা আরো প্রমিনেন্ট পাবেন, লিড 6 এ দেখেন এই আর ওয়েভটা আরো বেশি বেড়ে গেছে। এটা হচ্ছে টিপিক্যাল ক্রাইটেরিয়া অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে? তাহলে এবার আরেকটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট মানে কি? এখানে পিওএফটা অনেক পিক থাকে, এই পিক থাকার কারণে দেখেন এই যে একদম টিপিক্যাল একটা খুবই উচ্চতা সম্পূর্ণ, এত উচ্চতা সম্পূর্ণ পিওএফ কিন্তু পাওয়া যায় না। পিওএফ কিন্তু অলওয়েজ পিওএফ এর চাইতে ছোট থাকে। দেখেন এখানে টিওএফ এর চাইতে পিওএফটা প্রমিনেন্ট হয়ে গেছে, এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে পি পালমোনারি, যেটা পাওয়া যায় রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের ক্ষেত্রে। তেমনি যদি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হতো, সেই কন্ডিশনে আমরা পেতাম হচ্ছে পি মাইট্রাল। এই কথাটা আমরা একটু বুঝি। আচ্ছা, কন্ডাকশন সিস্টেম থেকে দুটা জিনিস ইম্পর্টেন্ট, একটা রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আর একটা লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। মানে দেখেন নরমালি একটা হার্ট থেকে যখন এসএ নোড, এই অ্যাট্রিয়াম, এই এভি নোড থেকে পিচ বান্ডলে আসে, সেটা দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। এই ভাগ হয়ে যাওয়াটাকে আমরা বলি বান্ডল ব্রাঞ্চ। যখন একটা বান্ডল ব্রাঞ্চ নষ্ট হয়ে যায়, আরেকটা বান্ডল ব্রাঞ্চ সেই জিনিসটাকে কভার করে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে বান্ডল ব্রাঞ্চ ব্লক। এই সকল ক্ষেত্রে যদি কোনো কারণে রাইট বান্ডল ব্রাঞ্চটা ব্লক হয়, এমন কন্ডিশন যেখানে রাইট হার্টে চাপ বেশি, যেমন পালমোনারি এম্বলিজম, পালমোনারি হাইপারটেনশন, এই সকল ক্ষেত্রে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি V1টা দেখেন, এখানে আপনি এম প্যাটার্ন পাবেন। জাস্ট এটা মনে রাখেন, এটার মেকানিজম আজকে আলোচনা করছি। V1 এ আমরা এম প্যাটার্ন পাবো, আর V6 এ আমরা পাবো একটু হলেও ডাব্লিউ প্যাটার্ন। বাট V1 এ এম প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে আমরা বুঝবো হচ্ছে রাইট বান্ডল ব্রাঞ্চ। এবং যদি লেফট বান্ডল ব্রাঞ্চ থাকে, তখন সেই ক্ষেত্রে এই লিড ওয়ানে আমরা নেগেটিভ ডিফ্লেকশনের পরে এরকম একটা উচ্চতা সম্পূর্ণ পিওএফ পাবো, যেটা অনেকটা হলেও একটু হলেও ডাব্লুর মতো মনে হয়, এবং V6 এ আমরা এম প্যাটার্নটা খুঁজে পাবো। তো একটা জিনিস মনে রাখবেন, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক
এটা শুরু হয় এম দিয়ে, শেষ হয় ডাব্লিউ দিয়ে। এটা মনে রাখা খুব সোজা উপায়। রাইটে হয় হচ্ছে, রাইটে পাওয়া যায় ম্যারো, এখান থেকে আমরা মনে রাখি। তো রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকে শুরু হয় এম দিয়ে, শেষ হয় ডাব্লিউ দিয়ে, মানে ম্যারো। লেফট বান্ডল ব্রাঞ্চ, কারণ ম্যারো বানান দেখেন এম এ ডাবল আর ও ডাব্লিউ। তাহলে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক শুরু হয় আপনার ম্যারো দিয়ে, মানে এম দিয়ে, শেষ হয় ডাব্লিউ দিয়ে। তাহলে এর অপোজিটটা পাওয়া যায় লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। তাহলে এই কয়টা জিনিসকে মাথায় রেখে আমরা একটু বুঝে আমরা এখন প্রশ্নে চলে আসছি। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি। একটা 44 years old man came with shortness of breath. He has previous history of hip replacement due to avascular necrosis. তাহলে please take the ECG. What will be the appropriate modalities of management if he is clinically unstable? তাহলে আমরা একটু আগে ইসিজিটা দেখার চেষ্টা করি। ইসিজিটা একটু আমাকে একটু এক্সপ্লেইন করেন তো কি পাওয়া যাচ্ছে। প্রথমে আমরা চলে আসি একদম, যদি আমরা শুরু থেকে আসি, প্রথমে আমরা দেখব হচ্ছে রেড। আচ্ছা, আমি একটু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা বলে একজন আবার ফেসবুকে প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি আসতেছি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা দেখেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। নর্মাল কন্ডিশনে জাস্ট একটা বুঝলে আরেকটা আমরা অপোজিটে মনে রাখতে পারবো। নর্মাল কন্ডিশনে যখন এই জায়গা থেকে আমরা V1 থেকে ডিপোলারাইজিং অ্যাক্টিভিটি দেখি, তাহলে ডিপোলারাইজিং অ্যাক্টিভিটি দেখার জন্য দেখেন রাইট ভেন্ট্রিকুলে মাসুল কম, লেফট ভেন্ট্রিকুলে মাসুল বেশি। তাহলে V1 থেকে দেখতে গেলে V1 এর কাছে আছে রাইট ভেন্ট্রিকুল, যেটার মাসুল কম, তাহলে এটা ডিপোলারাইজিং কারেন্ট কম হবে। এই জন্য দেখেন প্রথম ডিফ্লেকশনটা পজিটিভ হচ্ছে, বাট এটা অনেক ছোট ডিফ্লেকশন, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার 2 নম্বরে দেখেন লেফট ভেন্ট্রিকুলার মাসুল ম্যাস অনেক বেশি, এই বেশি থাকার কারণে এটা আরো ভালো ইম্পালস তৈরি করবে। এই জন্য এটা যেহেতু দূরবর্তী, এই কারণে একটা নেগেটিভ ডিফ্লেকশন হবে। এখন V6 এ যদি আসি, দেখেন V6 এর ক্ষেত্রে কাছেই আছে লেফট ভেন্ট্রিকুল, যেটার মাসুল ম্যাস অনেক বেশি। এই বেশি থাকার কারণে নর্মালি প্রথমে একটা পজিটিভ ডিফ্লেকশন পাওয়া যাবে, এবং রাইট ভেন্ট্রিকুল যেহেতু দূরবর্তী, এটার জন্য একটা ছোট নেগেটিভ ডিফ্লেকশন আসবে। এটাই হচ্ছে নর্মালি নর্মাল ভ্যারিয়েন্ট। কিন্তু যদি কোনো কারণে রাইট ভেন্ট্রিকুলটা হাইপারট্রফি হয়, তাহলে দেখেন নর্মালি এখানে মাসুল ম্যাস ছিল না, এখন মাসুল ম্যাস বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে তাহলে এখানে ডমিনেন্ট একটা পজিটিভ ডিফ্লেকশন চলে আসবে ডিউ টু রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য, ইন কম্পারিজন টু লেফট ভেন্ট্রিকুল। ঠিক আছে। আর যদি আমি অপোজিটটা লেফট ভেন্ট্রিকুলে দেখি, দেখেন V6 থেকে V6 এর কাছে আছে লেফট ভেন্ট্রিকুল, যেটা মাসুল ম্যাস এখন রাইট ভেন্ট্রিকুলের চাইতে কম, যেই কারণে দেখেন এখানে একটা নেগেটিভ ডিফ্লেকশনটা প্রমিনেন্ট হয়েছে। তো এটা কিছুই না, জাস্ট মাসুল ম্যাসের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যে মাসুল ম্যাসটা ডিপোলারাইজিং লিডের কাছে থাকবে, সেখানে প্রমিনেন্ট ডিফ্লেকশন পাওয়া যাবে। জাস্ট এই মেকানিজম থেকেই আমরা লেফট এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা ক্লিন কাট বুঝতে পারি। তাহলে কোশ্চেন নাম্বার 1, এই প্রশ্নটা দেখেন, পেশেন্ট শর্টনেস অফ ব্রিথ নিয়ে আসছে আপনার হিপ রিপ্লেসমেন্ট। হয়তো কোনো মাসে করা হয়েছে, কয়েক বছরে করা হয়েছে, আমরা জানি কেন করা হয়েছে, ডিউ টু অ্যাভাসকুলার নেক্রোসিসের কারণে হিপটা রিপ্লেস করে দিয়েছে। তাহলে হিপটা রিপ্লেস করে দেওয়ার পরে ইসিজি নিয়ে আসছে, কারণ পেশেন্টের শর্টনেস অফ ব্রিথ। তাহলে প্রথম কথা, আমরা যখন একটা ইসিজি দেখি, ফার্স্টে আমরা দেখি হচ্ছে পেশেন্টের রেট এবং রিদম। রেট আর রিদম কেমন আছে ভাইয়াপুর, এখানে বলেন তো আমাকে। রেট 66 বিটস পার মিনিট, আচ্ছা, রিদম very good. সাইনাস এবং রেগুলার, আচ্ছা, ভেরি গুড। রাইট এক্সিস ডেভিয়েশন, আচ্ছা, অ্যাক্সিসটা দেখেন তো কোন অবস্থায় আছে। রাইট এক্সিস ডেভিয়েশন। এক্সিলেন্ট। তাহলে এখানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন কেন, কারণ লিড থিটা প্রিডোমিনেন্ট পজিটিভিটির মধ্যে চলে গেছে। এক, এরপরে দেখেন অন্য কোনো জায়গায় কোনো অ্যাবনরমালিটি পাওয়া যাচ্ছে। V1 প্রিডোমিনেন্ট কিউআরএস কমপ্লেক্স। এক্সিলেন্ট। এটা হতে পারে রাইট অ্যাক্সিস ডেভিয়েশনে হতে পারে, মানে অ্যাক্সিসটা যেহেতু রাইটে সরে গেছে, লিড অনটা নেগেটিভ হয়ে যাবে, এই কারণে হতে পারে। আর কোনো কিছু? ভেরি গুড। দেখেন এখানে একটু হলো রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকের ফিচার কিন্তু আছে, তাহলে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে, আমি এগ্রি করছি। নাম্বার কিছুটা হলেও আছে। আচ্ছা, নাম্বার 2, এর পাশাপাশি আর কিছু আছে? আমরা S1 Q3 এখানে একটা বিষয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ফর এমআরসিপি, ফর এফসিপিএস ফাইনাল, যে কোনো আপনি ইসিজি পরীক্ষা দিলে এই ইসিজিটা ইনফিনিটি স্টার। দেখেন একটা ক্রাইটেরিয়া বলি, এই ক্রাইটেরিয়াটাকে আমরা বোঝার চেষ্টা করি। এখানে লিড 1-এ এখানে অবশ্যই নেগেটিভ ডিফ্লেকশন হবে। কেন হবে? কারণ এই পেশেন্টের রাইট অ্যাক্সিস ডেভিয়েশন দিয়ে ব্যাখ্যা করা যায়। কিন্তু
এখানে এতটা ডিপ এস ওয়েভ থাকবে। তাহলে দেখেন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ডিপ এস ওয়েভ ইন লিড 1, ডিপ এস ইন লিড 1 এক। পাশাপাশি আমরা লিড 2 তে দেখেন অত ওরকম সিগনিফিকেন্ট নাই, পি ওয়েভ আছে, এরপরে এটা দেখেন একটা এসটা আছে প্রমিনেন্ট, কিন্তু অত 1 এর মতো এত ডিপ না। কিন্তু লিড 3 তে যদি আমরা দেখি, লিড 3 তে এই ওয়েভটা কি বলেন তো? প্রথম নেগেটিভ ডিফ্লেকশনকে আমরা কি বলি? কিউ ওয়েভ। কিউ ওয়েভ, কিউ ওয়েভ, তারপর আর ওয়েভ, তারপর এস ওয়েভ। তাহলে এখানে কি একটা কিউ ওয়েভ আছে না? তার মানে লিড 3 তে পাওয়া যাচ্ছে একটা ডিপ কিউ ওয়েভ, ডিপ কিউ ওয়েভ, ঠিক আছে এক। পাশাপাশি এখানে টি ওয়েভটা কেমন আছে বলেন তো? ইনভার্টেড টি ওয়েভ। ইনভার্টেড টি ওয়েভ আছে। তাহলে কোন পেশেন্টের, এমন একটা পেশেন্ট যদি শ্বাসকষ্ট নিয়ে আসে বা যেটাই নিয়ে আসুক না কেন, আমি যদি ইসিজির মধ্যে দেখি যে পেশেন্টের কোনো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে ইনকমপ্লিট, অথবা এগুলো না থাকলেও পেশেন্টের লিড 1 এ একটা ডিপ এস ওয়েভ আছে, লিড 3 তে একটা প্রমিনেন্ট কিউ কম আছে, এবং এর সাথে একটা টি ইনভার্সন আছে। এই তিনটা ফিচারকে একসাথে আমরা বলি S1 QT T3 প্যাটার্ন। দ্যাট মিনস লিড 1 এ প্রমিনেন্ট এস ওয়েভ, লিড 3 তে একটা প্রমিনেন্ট কিউ ওয়েভ, লিড 3 তে একটা টি ইনভার্সন। এই ফিচারটাকে আমরা বলি S1 Q3 T3 প্যাটার্ন। এটা তখনই পাওয়া যায় যেই পেশেন্টের কোন কন্ডিশন থাকে বলেন তো? পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম। এক্সিলেন্ট। তাহলে পালমোনারি এম্বোলিজমে কিন্তু এই ঘটনা থাকতে পারে। দেখেন ইন জেনারেল পালমোনারি এম্বোলিজমের কমনেস্ট ইসিজি ফাইন্ডিং কিন্তু সাইনাস ট্যাকিকার্ডিয়া, S1 QT33। এটা অনেক রেয়ার, বাট যদি পাওয়া যায় একদম কেল্লা হবে, এই কথাটা আমরা একটু মনে রাখবো। তাহলে আমার এখানে প্রশ্ন কি চেয়েছে দেখেন তো? পালমোনারি এম্বোলিজম বুঝে গেছি, শর্টনেস অফ ব্রিথ, আর ব্যাখ্যায় আমরা একটা পাইছি হিপ রিপ্লেসমেন্ট। হিপ রিপ্লেসমেন্ট হয়ে গেছে, তার মানে সে অনেক দূরে শুয়ে আছে, ইমমোবিলিটি আছে, এই কারণে তার পালমোনারি এম্বোলিজমের রিস্কটা অনেক বেশি হয়ে গেছে। এক, এখন দেখেন what will be the appropriate modalities of management if he is clinically unstable? তাহলে এখানে আমরা কি দিব? থ্রম্বোলাইসিস, অ্যান্টিকোয়াগুলেন্ট, পারকিউটিনাস করোনারি ইন্টারভেনশন, সিটিপিএ না ভিকিউ স্ক্যান? থ্রম্বোলাইসিস। কেন এখানে আমি অ্যান্টিকোয়াগুলেন্ট দিব না? The patient is clinically unstable, so we have to thrombolyze him as soon as possible, otherwise patient may die. এক্স্যাক্টলি। তাহলে কোন পালমোনারি এম্বোলিজম পেশেন্ট যদি ক্লিনিক্যালি আনস্টেবল থাকে, শক থাকে, এটার জন্য ওয়েট করার কোনো দরকার নেই, আমরা ফার্স্টেই থ্রম্বোলাইসিস করব, প্রিফারেবলি উইথ অ্যালটেপ্লেস বা টেনেক্টেপ্লেস, এই জাতীয় জিনিস। তো আমরা থ্রম্বোলাইসিস করব। ইন জেনারেল পালমোনারি এম্বোলিজম স্টেবল পেশেন্ট যদি হতো, আমি অ্যান্টিকোয়াগুলেন্ট দিতাম। তো এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে কিন্তু ক্লিনিক্যালি আনস্টেবল, আমার সিটিপিএ বা ভিকিউ স্ক্যান করে তার ডায়াগনোসিস করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তো আমার ডায়াগনোসিস ট্রিটমেন্ট হচ্ছে এখানে থ্রম্বোলাইসিস। এটা হচ্ছে অ্যান্সার। এবার নাম্বার 2, তাহলে এটাতে দেখি, দেখেন টিপিক্যাল ফিচার গুলো। এই লিড 1 এ ডিপ S1, তারপর লিড 3 তে দেখেন প্রমিনেন্ট কিউ আর এর সাথে টি ইনভার্সন, এটাকে আমরা বলি S1 QT T3 প্যাটার্ন। সাথে আমরা অনেক সময় ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, ইনকমপ্লিট আরবিবিও থাকতে পারে, এই কথাটা আমরা একটু মনে রাখবো। এবার ইসিজি নাম্বার 2, এই সিটা একটু ডেসক্রাইব করেন তো, মানে যেটা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে এটা নিয়ে এত হেজিটেট করার কিছু নাই, কোনো সমস্যা নেই। ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, এটা কোনো কিন্তু ইয়ে না, আমরা যখন একটা জিনিস এক্সপ্লেন করবো আমাদের মনে রাখতে হবে যে এটার প্যাটার্নটা যেটা আমরা শিখেছিলাম, একটা প্রথমে রিদম, 2 নাম্বার আমরা রেট, 3 নাম্বার আমরা অ্যাক্সিস। তো আমরা প্রথমে রেট আর রিদমটা বলি। তাহলে দেখেন আমরা প্রথমে চলে আসছি রিদম। রিদমকে ব্যাখ্যা করার জন্য আমার পি ওয়েভের অস্তিত্ব পাওয়া যায়। পি ওয়েভ কি কোথাও পাওয়া যাচ্ছে? আমি যদি রিদম স্ক্রিপ্টটা দেখি, পি ওয়েভের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, তার মানে পি ওয়েভ নাই। আর এখানে দেখেন এই যদি পিওএফ না থাকে, এই প্রত্যেকটা এক একটা কিউআরএস কমপ্লেক্স, এই কিউআরএসটা এতটাই ওয়াইড হয়ে গেছে, দেখেন অলমোস্ট একটা লার্জ বক্সকেও পার করে ফেলছে, এবং সেটা কিউএফের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তাহলে এই কন্ডিশনের প্রথম নাম হচ্ছে ওয়াইড কমপ্লেক্স। তাহলে অ্যাবসেন্ট অফ পিওএফ এবং দেয়ার ইজ ওয়াইড কিউআরএস কমপ্লেক্স। এবং এই ক্ষেত্রে যখন আমরা হার্ট রেটটা বিবেচনা করি, দেয়ার ইজ এক্সট্রিম ট্যাকিকার্ডিয়া। তো এই বিষয়টাকে আমরা বলি ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া বা ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে কোন পেশেন্টের ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া হলে এটার নাম কি? তাহলে অরিজিন কোন জায়গা থেকে হচ্ছে বলেন তো? এটা ভেন্ট্রিকুলার অরিজিন হচ্ছে, তার মানে এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে আমাদের প্রশ্নে আমি চলে আসি, বুঝলাম এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে হুইচ ড্রাগ ক্যান নট বি গিভেন ইন দিস কন্ডিশন।
অ্যামিওডারন, ফ্লেকাইনাইড, ভ্যারাপামিন, ইসোপ্রোলন, লিডোকাইন। এই প্রশ্ন সম্পর্কে একটা জিনিস আপনাদেরকে বলি, এটা এমআরসিপির জন্য এতটাই ইম্পর্টেন্ট এবং এতটাই আসে যে আমরা প্রতিটা 2-3 সেশন পর পর বা 1 সেশন পর পরও এই প্রশ্নটা আমরা পরীক্ষায় ইনভ্যারিবলি পাই। তাহলে এখানে কোন ড্রাগটা দেওয়া যাবে? কোন ড্রাগটা এখানে দেওয়া যাবে? বিসোপ্রোলল। আচ্ছা, এখানে দেখেন আর হ্যাঁ বিসোপ্রোল ছাড়া আর কারো মতামত আছে? আর কোনো মতামত দিতে চাচ্ছেন আপনারা? ভাই প্রশ্নটাই মানে ড্রাগটা কন্ট্রাইন্ডিকেটেড কেন হবে সেই ব্যাপারটাই ধরতে পারি না, এই জন্য আসলে আনসার করতে পারতেছি আচ্ছা না। ঠিক আছে, সমস্যা নেই। এটার অ্যান্সার হচ্ছে ভ্যারাপামিন। কেন এটা ভ্যারাপামিন, এটা আমি এখন রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ আমি বলছি। নর্মালি দেখেন, আমরা যদি হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখি, এখানে রিদমটা হচ্ছে ভেন্ট্রিকল থেকে। তাহলে আমাকে এমন একটা ড্রাগ দিতে হবে যেই ড্রাগটা কাজ করবে হচ্ছে ভেন্ট্রিকুলের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ ফেসবুকে দুজন লিখেছেন। তাহলে এমন একটা ড্রাগ দিতে হবে যে কাজটা করবে ভেন্ট্রিকুলের মধ্যে। এখন ভেন্ট্রিকুলে কোন ড্রাগ কাজ করে, এই ছবিটা একটু দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখেন, ভেন্ট্রিকুলে যে যে ড্রাগগুলো কাজ করে প্রিডোমিনেন্ট একটা লিডোকাইন, বিটা ব্লকার, মেক্সিলিটি, এই 3টা ড্রাগ কাজ করে। আরো কিছু ড্রাগ আছে দেখেন, এগুলো ভেন্ট্রিকুলে প্লাস অ্যাট্রিয়ামে প্লাস কন্ডাক্টিভিটির সাথে কাজ করে। এর মধ্যে ফ্লেকাইনাইড, ডিজোপাইরামিডিন বা পাইরামাইড, প্রোপাফিয়ন আর অ্যামিওডন, এই 7টা ড্রাগ কিন্তু ভেন্ট্রিকুলে কাজ করে। এখানে দেখেন ভ্যারাপামিন কিন্তু ভেন্ট্রিকুলে কাজ করে না, এটা কাজ করে সাইনো অ্যাট্রিয়াল নোডে আর এভি নোডে, এই দুটো জায়গাকে ব্লক করে। এখন দেখেন, কোন পেশেন্টের ট্যাকিকার্ডিয়ার অরিজিন হচ্ছে এই জায়গাটা, বুঝছেন? এই জায়গার কারণে সমস্ত কালপিট গুলো শুরু হয়ে গেছে। এখন আমি যদি তাদের এই পেশেন্টকে ভ্যারাপামিন দিই, তাহলে কোন দুটো ব্লক হবে? একটা এসএ নোড ব্লক হবে, আরেকটা হচ্ছে এভি নোড ব্লক হবে। তাহলে এসএ নোড আর এভি নোড তার নর্মাল কন্ডাকশন পাথওয়ে, আমি নর্মাল কন্ডাকশন পাথওয়েকে যদি ব্লক করে দিই ভ্যারাপামিন দিয়ে, তাহলে কি আমি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াকে আরো সুযোগ করে দিচ্ছি না যে তুমি আরো বেড়ে যাও? তাহলে দেখেন, আমি যদি এই দুটো জিনিসকে ব্লক করে দিই, কারণ এই দুটো জিনিসই অনলি ওয়ান সোর্স টু মেক এ নর্মাল রিদম। কারণ নর্মাল রিদম দেখেন সবই ঠিক আছে, এই গোটা পাথওয়ে ঠিক আছে, প্রবলেমটা এই জায়গায়। তাহলে আমি যদি এই জায়গাটাকে ব্লক না করে এমন ড্রাগ দিই যেই ড্রাগটা নর্মাল জায়গাকে ব্লক করে দেয়, তাহলে তো এই জায়গাটা আরো আপার হ্যান্ড নিবে, তাহলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াটা আরো ডিটোরিয়েট করবে। দ্যাট উইল কজেস এ ক্যাটাস্ট্রফিক ফল ইন ব্লাড প্রেশার, পেশেন্টের ডেথ। এই জন্য এমন কোন ড্রাগ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে কখনোই ব্যবহার করা যাবে না যেই ড্রাগটা ওই মেকানিজমে কাজ করে। তাহলে আমরা এই পেশেন্টে লিডোকাইন দিতে পারবো, বিটা ব্লকার দিতে পারবো, ডিজোপাইরাডিন দিতে পারবো, প্রোপাফিয়ন দিতে পারবো, অ্যামিওডারন দিতে পারবো, কারণ এগুলো ভেন্ট্রিকুলের মধ্যে কোনো না কোনো কাজ করে। কিন্তু এমন এজেন্ট কখনোই ব্যবহার করা যাবে না, যেমন ভ্যারাপামিন, যেমন ডিলটিয়াজেন, এগুলো কখনোই ব্যবহার করা যাবে না যেগুলো এভি নোডকে আরো ব্লক করে। কারণ এভি নোডই অনলি ওয়ান জিনিস যেটা একটা নর্মাল রিদম তৈরি হওয়ার ভবিষ্যতে সুযোগ আছে। ঠিক আছে, আমার ওটাকে এনকারেজ করতে হবে যে নর্মাল রিদমে চলে আসো। আমি যদি নর্মাল রিদমকে ব্লক করে দিই, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আরো আপার হ্যান্ড। সো ভ্যারাপামিন এই জন্য অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ইন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। নাম্বার, এবার আমি 3 নাম্বার প্রশ্ন চলে আসি, এটা একটু ইজি। একটা 33 ইয়ার্স ওল্ড ম্যান কেম উইথ হাইপারটেনশন, যার এখন রিকারেন্ট অ্যাবডোমিনাল ডিসটেনশন সাথে স্লাগিশ বাউল সাউন্ড আছে। তাহলে একটা হাইপারটেনশনের পেশেন্ট, রিকারেন্ট অ্যাবডোমিনাল ডিসটেনশন, স্লাগিশ বাউল সাউন্ড। তাহলে একটা পেশেন্টের যদি স্লাগিশ বাউল সাউন্ড থাকে সাথে রিকারেন্ট অ্যাবডোমিনাল ডিসটেনশন থাকে, তাহলে এরকম কন্ডিশন যার হাইপারটেনশন আছে, আমি একটা ইসিজি দেখছি। ইসিজিতে কি আছে বলেন তো? প্রথম কথা বলেন, এটা রেট আর রিদম। হার্ট রেট 42, আচ্ছা ভেরি গুড, মানে হার্ট রেট কমে গেছে। রিদম সাইনাস রিদম রেগুলার, ভেরি গুড। আচ্ছা আর PR interval normal, QRS normal, there is U wave, বলেন যেটা মনে হয় বলেন, কোনো সমস্যা। তাহলে দেখেন, এটা একটা পি ওয়েভ, কিউআরএস, এটা টি, এটা কি ওয়েভ? U wave, তাহলে দেখেন You দেয়ার ইজ, হ্যাঁ দেয়ার ইজ প্রেজেন্স অফ ইউ ওয়েভ
ইন এভরি লিড অলস মানে লিড মানে এভরি ইয়েতে লিড টুতে, তাহলে লিড টুতে আমরা এখানে ইউএফ পাচ্ছি। যখনই কোনো কন্ডিশনে আমরা ইউএফ এর অস্তিত্ব খুঁজে পাই, তাহলে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আমাকে মনে রাখতে হবে, এটা হাইপোক্যালিমিয়া আছে, ঠিক আছে? তার মানে হাইপোক্যালিমিয়াকে মাস্ট বি এক্সক্লুড করতে হবে, এবং এতটাই প্রমিনেন্ট হয়ে থাকে এগুলাতেও চলে আসছে। তার মানে এটা একটা হাইপোক্যালিমিয়া সিনারিও। তাহলে হাইপোক্যালিমিয়া সিনারিও আরো ব্যাখ্যা করা যায় কিভাবে, দেখেন পেশেন্টের অ্যাবডোমিনাল ডিস্টেনশন, কারণ হাইপোক্যালিমিয়াতে পেশেন্টের গাটে কোনো অ্যাবনরমালিটি হয়, আইলিয়াস হয়। প্যারালাইটিক আইলিয়াস হয়। এই কারণে দেখেন গাটে অ্যাবডোমিনাল, হ্যাঁ এক্সিলেন্ট, তাহলে এই কারণে অ্যাবডোমিনাল ডিস্টেনশন সাথে স্লাগিশ বাউল সাউন্ড। তো এটা একটা হাইপোক্যালিমিয়া সিনারিও। এখন প্রশ্ন হচ্ছে একটা হোয়াট উইল বি দ্য ডায়াগনোসিস। তাহলে একটা পেশেন্ট হাইপার টেনশন আছে, সাথে স্লাগিশ বাউল সাউন্ড আছে, ইসিজিতে হাইপোক্যালিমিয়া আছে, ডায়াগনোসিস কি হাইপোক্যালিমিয়া, কন সিনড্রোম, ডাইরেটিক ইউজ, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস বা লিডিউস সিনড্রোম, কোনটা হবে বলেন তো? কন্স সিনড্রোম। কোন হবে? আমি যদি বলি এটা ডাইরেটিক ইউজ, তার হাইপার টেনশন আছে, ডাইরেটিক খাচ্ছে, সেক্ষেত্রে তো হাইপোনেট্রিমিয়াও থাকার কথা। হাইপোনেট্রিমিয়া আমি ইসিজিতে বুঝবো? সেটা ঠিক। আচ্ছা অবশ্যই ডায়াবেটিক ইউজ হতে পারে, বাট এটা ফার্স্টে আমরা বিবেচনা করব না। ব্রেস্ট ক্যান্সার স্টিল কনসেপ্ট, কারণ এটা ইয়াং এজে পেশেন্টের হাইপারটেনশন আছে, হাইপোক্যালিমিয়া আছে, ফার্স্টে আমাকে কন সিনড্রোম এক্সক্লুড করতে হবে। কারণ এই যে আমরা ডায়াবেটিক ইউজুয়ালি গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু মেডিকেশনটা দিই না, আমরা এটা কার্ডিওলজিতে শিখবো। তাহলে এখানে ব্রেস্ট ক্যান্সার কিন্তু কনসেপ্ট। তাহলে আমরা চলে আসি হাইপোক্যালিমিয়াতে দুইটা ফিচার প্রথমে ইনভ্যারিবলি পাওয়া যায়। একটা কি পাওয়া যায়, টিটা ইনভার্টেড হয়ে যায়, সাথে ইউএফটা পাওয়া যায়। মনে রাখুন সোজা কথা, আমি যদি ওই জায়গাটাকে দেখেন আঙ্গুল দিয়ে যদি চাপ দিই, তাহলে টিউএফটা ইনভার্টেড হয়ে যাবে, পরবর্তীকালে একটা প্রমিনেন্ট ইউএফ পাওয়া যাবে। আরেকটা কথা আমি একদম শুরুতে বলেছিলাম, হাইপোক্যালিমিয়াতে পেশেন্টের একটু ডাউন স্লোপিং এসটি ডিপ্রেশন থাকে, এই কথাটা আমি আগে বলেছি। তাহলে এটা একটা টিপিক্যাল সিনারিও অফ হাইপোক্যালিমিয়া। এক্সিলেন্ট আনসার। আচ্ছা এটা আমরা আবার পরে আলোচনা করব। 4 নম্বর প্রশ্নে চলে আসি। একটা পেশেন্ট আপনার কাছে আসছে রিকারেন্ট ওরাল আলসারেশন উইথ ফটোসেনসিটিভিটি, এরকম ছিল, এখন সে আসছে শর্টনেস অফ ব্রিথ। তাহলে একটা রিকারেন্ট আলসার আর ফটোসেনসিটিভিটি পেশেন্ট যদি শর্টনেস অফ ব্রিথ নিয়ে আসে, ফিজিশিয়ান দেখে মনে করছে এটা ইসকিমিয়া, তাকে ইসিজি করতে দিয়েছে, ইসিজিটা এরকম পাওয়া গেছে। তাহলে এই ইসিজিতে রেট রিদম কেমন আছে, আর সাথে কি কোনো অ্যাবনরমালিটি আছে কি? Heart rate 94 beats per minute. ওকে, Rhythm is হার্ট রেট sinus and sinus 94 arrhythmia. আচ্ছা দেখেন হার্ট রেট 94 এর সাথে আসলে খুব একটা ম্যাচি করতে পারছি না। দেখেন এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আছে, হ্যাঁ, এবং এখানে আবার একটু বেশি আছে, তো এটা পুরোপুরি কিন্তু ইয়ে হয় না, আরো বেশি হবে। 54 sir. হ্যাঁ, 54. আচ্ছা, তাহলে এখানে একটা Heart সাইনাস অ্যারিথমিয়া আছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কিছু আছে? পেরিকার্ডাইটিস এর মতো ফিচার আছে। Wide ST elevation in 2-3 Concave. AVF. ST elevation in 2-3 AVF for the widespread ST elevation, concavity upwards. আচ্ছা, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমরা দেখি, যে এখানে প্রথম কথা আমরা দুইটা জিনিস দেখবো যদি এসটি এলিভেশন থাকলে। আমি বলেছিলাম প্রথম কথা কোন লিডে আছে, যেটা আমরা একটা জিনিস দেখবো কয়টা লিডকে এফেক্ট করেছে, এবং এটা কি কনভেক্সিটি আপওয়ার্ড না কনক্যাভিটি আপওয়ার্ড না এটা জে পয়েন্ট এলিভেশন, এই তিনটা জিনিস আমরা দেখবো। দেখেন এটা কিন্তু টিপিক্যাল একদম জে পয়েন্ট না, এসটিটাই একদম আস্তে আস্তে উঠে গেছে, কিন্তু একদম কনক্যাভিটি আপওয়ার্ড। দেখেন টিপিক্যাল কনক্যাভিটি আপওয়ার্ড, টিপিক্যাল কনক্যাভিটি আপওয়ার্ড, কনক্যাভিটি আপওয়ার্ড, কনক্যাভিটি আপওয়ার্ড, কনক্যাভিটি আপওয়ার্ড। এর সাথে আরেকটা ফিচার খুবই ইম্পর্টেন্ট, দেখেন এসটি এলিভেশন নরমালি এরকম থাকার কথা ছিল, ঠিক আছে, কিন্তু এখানে পিআরটা কিন্তু একটু নিচের দিকে নেমে গেছে। আমরা যদি একটু ছবিটা একটু ক্লিনকার দেখতাম, যে নরমালি আইসোইলেকট্রিক লাইন এরকম এরকম হওয়ার কথা, আইসোইলেকট্রিক লাইন এরকম হওয়ার কথা, ঠিক আছে, আইসোলেটেড লাইন থেকে এসটি এলিভেশনটা উঠে গেছে আর পিআরটা একটু নিচের দিকে নেমে গেছে। তো ভাই, এটা কি পিআর ইন্টারভাল ডিপ্রেশন? হ্যাঁ, পিআর ইন্টারভালটা একটু হলেও ডিপ্রেসড আছে। যখনই কোনো পেশেন্টের টিপিক্যাল ইনভলভমেন্টের মানে কোনো ফিচার আছে, যে পেশেন্ট আপনি ওয়াইড স্প্রেড এসটি এলিভেশন কনক্যাভিটি আপওয়ার্ড আছে, পিআর ডিপ্রেশন পাচ্ছে, দ্যাট ইজ পেরিকার্ডাইটিস আনটিল আদারওয়াইজ প্রুভ। সবচাইতে চমৎকার সাইন হচ্ছে পিআর ডিপ্রেশন।
কনক্যাভিটি আপওয়ার্ডের চাইতেও পিআর ডিপ্রেশনটা মোর মানে স্পেসিফিক সাইড, এটা আমরা একটু মনে রাখবো। তাহলে দেখেন এখানে কনক্যাভিটি আপওয়ার্ড আছে, এসটি এলিভেশন আছে, আর সাথে পিআর ডিপ্রেশন আছে। আর পেশেন্টে দেখেন রিকারেন্ট ওরাল আলসারেশন এবং শর্টনেস অফ ব্রিথ। এই পেশেন্টের আমি পেরিকার্ডাইটিসের পক্ষে কোনো এটিওলজি পাইতে পারি এখান থেকে? সেলির পেশেন্ট না? Patient is suspected SLE. এসএলই, পেশেন্ট সাসপেক্টেড এসএলই, এসএলই কিন্তু পেরিকার্ডাইটিস করতে পারে কিছু কিছু কন্ডিশন ফর এমআরসিপি, যেটা ওয়াইড স্প্রেড সেরোসাইটিস করতে পারে, পর্দাগুলোকে ইনফ্লাম করতে পারে। এক নম্বরে এসএলই, সাইন আপ করতে হবে। এক নম্বরে হচ্ছে এসএলই, দুই নম্বরে হচ্ছে ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার, আর তিন নম্বরে হাইপোথাইরয়েডিজম। এগুলো ওয়াইড স্প্রেড পলিসেরোসাইটিস করতে পারে, ঠিক আছে, ফর এমআরসিপি পার্ট অফ, মানে এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট বাট এমআরসিপি পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট। ওয়াইড স্প্রেড পলিসেরোসাইটিসের কারণ হচ্ছে এসএলই, ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার আর হাইপোথাইরয়েড। যেহেতু পেশেন্টের ওরাল আলসারেশন ফটোসেনসিটিভিটি আছে, এসএলইর পক্ষে আমার এভিডেন্সটা ফার্স্টে চিন্তা করতে হবে অ্যাজ এ কজ অফ পেরিকার্ডাইটিস। এখন আমার কি কি হোয়াট উইল বি দ্য ডায়াগনোসিস? এটা কি ST এলিভেটেড এমআই, পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, কস্টোকন্ডাইটিস না মায়োকার্ডাইটিস? এটা একটা তাহলে টিপিক্যাল ডায়াগনোসিসটা কি হচ্ছে? Pericarditis. এক্সিলেন্ট, তাহলে ডায়াগনোসিস হচ্ছে পেরিকার্ডাইটিস, এটা তাহলে অ্যান্সার। আচ্ছা, এবার আমি পরবর্তীতে দেখেন এই জিনিসটা আমি একটু এলাবোরেট করতে চাচ্ছি। দেখেন টিপিক্যাল যদি আমি একটা আইসোলেটেড লাইট চিন্তা করি, ইয়ারটা নেমে গেছে, ইয়ার এমন না যে খুব প্রমিনেন্টলি নামবে, হালকা নাম, এই হালকা নামাটাই সিগনিফিক্যান্ট, এবং এসটিটা দেখেন এমন ভাবে এলিভেটেড হয়েছে যে কনক্যাভিটিটা উপরে থেকে উঠে গেছে। এটা হচ্ছে টিপিক্যাল পেরিকার্ডাইটিসের সিনারি। যদি এটা এমআই হতো তাহলে এখানে কনভেক্সিটি আপওয়ার্ড থাকতো, এরকম হতো, এরকম হতো না, কথাটা বুঝতে পারছেন? আর যদি এটা পেরিকার্ডাইটিস হতো, সরি মানে যে পয়েন্ট এলিভেশন হতো, তাহলে এইভাবে এলিভেশনটা আপনারা, তো এই তিনটা দেখে আমরা আলাদা করার চেষ্টা করি। এবার 5 নাম্বার সিরিজে চলে আসি। এই সিরিজটা কি মনে হচ্ছে বলেন তো? এখানে তার রেটা রিদম কি? ইন জেনারেল দেখে কি কোনো অ্যাবনর্মালিটি মনে হচ্ছে? এটা আমার এমআরসিপি পার্ট 2 রিটেনের ইসিজি, মানে এটা আসে নাই, এরকম টাইপের আসছে। রেট তো 60। আচ্ছা মানলাম, আর কিছু? রেটের পরে আমরা কি দেখি? রেগুলার। রিদম রেগুলার, আচ্ছা ফ্যান্টাস্টিক। আর কোনো কিছু? রেট রিদমের পরে অ্যাক্সিস, অ্যাক্সিসের কি অবস্থা? Axis normal. আচ্ছা অ্যাক্সিস নরমাল। আর ডেভিয়েশন কিছু? নেই। Maybe there Prolonged QT. is 2:1 block. কেন টুইস্ট ওয়ান ব্লক মনে করছেন? এটা একটা পিওএফ, কিউআরএস দিয়ে টি, পিওএফ কিউআরএস টি, কোন Prolonged QT মনে হচ্ছে। এক্স্যাক্টলি। একটা মজার কথা দেখেন, নরমালি এটা কিন্তু খুবই কনফিউজিং। আমি সত্যি কথা বলি, আমি কিন্তু যখন পরীক্ষায় এসিটা এসিডি পাইছিলাম, আর ওখানে তো খুব চমৎকার প্রিন্ট করা থাকে মানে ইয়েতে, আমার কাছে প্রথমে দেখে মেজাজটা খারাপ হয়ে গেছিল যে কি দিছে, কোনো অ্যাবনর্মালিটি খুঁজে পাচ্ছি না, মানে আর পরীক্ষাতে একটা অ্যাংজাইটি কাজ করে। তো পরে আমি হিসাব করে দেখলাম যে যখন আমি একটু আবার বেসিকে গেলাম, দেখলাম যে কিউটি ইন্টারভালটা প্রবলেম। এটা মনে রাখা খুব সোজা হয়, আপনি খালি চেক করে দেখবেন যে কিউআরএস, কারণ যেই প্রশ্নগুলো এমআরসিপিতে কমনলি আসে এর মধ্যে কিন্তু কিউটি ইন্টারভালটা খুবই কম, ঠিক আছে? তাহলে খুবই কমন থাকলে আপনি জাস্ট হিসাব করে দেখবেন যে এটা যদি কিউ হয়, এটা যদি টি হয়, এটার কয় ঘর দিয়ে আসছে। এটা যদি 3 ঘর আসে তাহলে অবভিয়াসলি এটা কিন্তু 60 ইয়ার পার হয়ে গেছে, নরমালি 0.45, এখান থেকে 6 পার হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে প্রলং কিউটি ইন্টারভাল। জাস্ট এই জিনিসটা আমরা দুইটা ফিচার খুবই গুরুত্ব দিয়ে একটা ইসিজি দেবো ফর ক্লিনিক্যাল লাইফ। পিআর ইন্টারভালটা কতটুকু আছে, কিউটি ইন্টারভালটা কতটুকু আছে, কারণ কিউআরএস কমপ্লেক্স আপনি দেখেই বুঝতে পারবেন, এটার জন্য কিন্তু আপনার কষ্ট করা লাগবে না, কিন্তু পিআর ইন্টারভাল আর কিউটি ইন্টারভাল দেখার জন্য আপনাকে কষ্ট করতে হবে। তাহলে এখানে অবভিয়াসলি দেখেন কিউটি ইন্টারভালটা 3 ঘর মোটামুটি চলে গেছে, 3 ঘর চলে গেলে এটা একটা লং কিউটি ইন্টারভালের সিনারি, ঠিক আছে? তাই লং কিউটি ইন্টারভালের সিনারিওর পরে একটা দেখেন কি প্রশ্ন আসছে, পেশেন্ট কেম উইথ কলাপস, তাহলে হোয়াট উইল বি ডায়াগনোসিস? এটা কি কনজেনিটাল লং কিউটি, এটা কি এইচওসিএম, এআরভিসি, ব্রুকাডা না নাক্সোস ডিজিজ? সিনারিওটা আরেকবার একটু। এই পেশেন্টটা কলাপস নিয়ে আসছে, কলাপস মানে সাডেন ফল এন্ড কলাপস,
তাহলে আমার ডায়াগনোসিস এর বয়স বা অকুপেশন এরকম কিছু কি ছিল? না, অকুপেশন কিছু দেওয়া নাই, ধর এরকমই আছে। আসতে পারে। এই সিনারিও, এই ইসিজি সিনারিও, এটা কি এইচওসিএম মনে হচ্ছে আপনার দেখে? না, তাহলে হাইপারট্রফি থাকলো। কনজেনিটাল লং কিউটি হতে পারে। হ্যাঁ, এটা কিউটি ইন্টারভাল প্রলঙ্গেশন না। তাহলে যদি আপনি কোনো কিছু নাই পান, তাহলে এটা কনজেনিটাল লং কিউটি সিনড্রোম। আমাকে তো বয়স এখানে বলা না, বুঝতে পারছেন না? তাহলে এটা টিপিক্যাল কনজেনিটাল লং কিউটি, এটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, তাহলে এটা এইচওসিএম কেন না? কারণ এইচওসিএম, রুগাডা, নাক্সোস, এআরভিসি মানে অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, মানে ইপসিলন নামে একটা ওয়েব পাওয়া যায়। এই কোনো কন্ডিশনে কিউটি প্রলঙ্গেশন হয়, তো এটা দেখে আমরা আলাদা করতে পারবো। পাশাপাশি কিউটি প্রলঙ্গেশন যে অন্য কারণ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, ইরাইথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, বা দেখা যাচ্ছে এই ম্যাক্রোলিড ছাড়া অ্যান্টিহিস্টামিন, কিছু কিছু টিপিক্যাল অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক, এগুলো খাওয়ার কোনো ঘটনা আছে কিনা আমরা দেখার চেষ্টা করব। কিউটি প্রলঙ্গেশনের একটা সিনারিওকে কখনোই আপনি মানে এটাকে ইয়ে করবে না, কারণ এই প্রত্যেকটা কন্ডিশনে এরকম সিনারিও দিয়ে বলতে পারে যে হোয়াট উইল বি দ্য কমনেস্ট কমপ্লিকেশন। এটা হচ্ছে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, ইট উইল বি ইনভ্যারিয়েবলি ডেভেলপিং অ্যাজ এ কন্ডিশন লাইক পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। নর্মালি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে এরকম মরফোলজি পাওয়া যায়, আমরা দেখছিলাম। এটাকে আমরা বলি মোনোমরফিক। পলিমরফিক মানে কি? একাধিক মরফোলজি। দেখেন এগুলো ছোট বড়, তাহলে একাধিক মরফোলজির ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া পাওয়া যায়, এটাকে আমরা বলি পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সেটা সিনারি হচ্ছে লং কিউটি সিনড্রোম। তাহলে দেখেন কিউটি ইন্টারভাল ওখানে প্রায় 600 মিলি সেকেন্ডের চাইতে বেড়ে গেছে। এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। এই 72 ইয়ার্স ওল্ড পেশেন্ট কেম উইথ ফল, তার ইসিজিটা এরকম পাওয়া গেছে। তার ইসিজিতে কি কি ফিচার আছে? প্রথম কথা আমাকে বলেন তো, ডিপ ট্রুতে তার রেট কত আর রিদমের কি অবস্থা? এখানে কি কি ফিচার আমরা দেখতে পাচ্ছি? POF is absent. আচ্ছা, ইউরোপ আসলে খুব একটা অ্যাবসেন্ট হয় নাই। আচ্ছা, এটা আমি আলোচনায় আসছি। এরপর আর কিছু সবথেকে প্রমিনেন্ট কোনো হোয়াইট কমপ্লেক্স কিউআরএস, হোয়াইট কমপ্লেক্স কিউআরএস। ভেরি গুড, এক্সিলেন্ট, এই কথাটার সাথে পুরো একমত। তাহলে এই কিউআরএস টা হোয়াইট কমপ্লেক্স একটা ইম্পর্টেন্ট। আর কিছু আছে? Tall T. এক্স্যাক্টলি, টিওএফ টা টল, এবং এটা কোন জায়গাতে টল? মোটামুটি ভাবে লিড এই V2, V3, V4, V5, V6 সব জায়গায় একটা টল বলা যায়। তাহলে এই দুইটার উপর বেসিস করে কোনো ডায়াগনোসিস কি আমরা করতে পারি? হ্যাঁ, হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিক। Hyperkalemia। কেন একটা ফল পেশেন্টের হাইপারক্যালেমিয়া হবে? Rhabdomyolysis. এক্সিলেন্ট, ফল পেশেন্টের যখনই র্যাবডোমায়োলাইসিস হবে, দ্যাট উইল প্রিসিপিটেট দ্য পেশেন্টের মায়োগ্লোবিন গুলো প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলকে ড্যামেজ করে ফেলবে। ফলে পেশেন্টের অ্যাকিউট রেনাল ফেলিওর হবে, অ্যাকিউট রেনাল ফেলিওরের কনসিকুয়েন্সে হাইপারক্যালেমিয়া নিয়ে প্রেজেন্ট করবে। পাশাপাশি যখন র্যাবডোমায়োলাইসিস হবে, মাসল ডেথ হবে, প্রত্যেকটা সেলের মধ্যে পটাশিয়াম থাকে, এই পটাশিয়াম গুলো রিলিজ হয়ে যাবে, এই দুটার কম্বিনেশনে পেশেন্টের হাইপারক্যালেমিয়া হবে। তাহলে হাইপারক্যালেমিয়া আমরা বুঝবো কিভাবে? তাহলে বুঝার ওয়ে হচ্ছে, প্রথম আমরা যদি এই ছবিটাতে আরেকবার চলে আসি, এই ছবিটাতে আমরা চলে আসি, ফার্স্ট ফাইন্ডিংস হচ্ছে পেশেন্টের এই টি ওয়েভটা একটু পিক হবে। তাহলে এটা আমরা পাবো, এটা আমরা বলবো হচ্ছে টল পিক টি ওয়েভ, এক নম্বর কথা। দুই নম্বর বিষয়, পি ওয়েভটা আস্তে আস্তে ফ্ল্যাটেনিং হয়ে যাবে, একটা সময় পরে পি ওয়েভ আপনি আর বুঝতে পারবেন না। এই কন্ডিশনটাকে আমরা বলি পি ওয়েভ ফ্ল্যাটেন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট যদি হাইপারক্যালেমিয়া ইসিজি আপনি বর্ণনা করতে চান, আপনি বলবেন অ্যাবসেন্ট পি ওয়েভ না, ফ্ল্যাটেনিং অফ পি ওয়েভ। কারণ কি, যত হাইপারক্যালেমিয়া প্রোগ্রেস করে তত আপনার এই রিদমটা আরো সমান্তরালের দিকে যাওয়ার চেষ্টা করে। কারণ এটা যদি একটা সুতা হয়, ধরেন এই জায়গায় আমি একটা ধরে টান দিচ্ছি, এই জায়গায় আমি একটা টান দিচ্ছি, তাহলে এর কনসিকুয়েন্সে প্রথমে টলপিক পিওর হয়, পরবর্তীকালে পিওরটা উঠতেই থাকে, এই কিউআরএসটা প্রলং হয়ে যায়। কেন? কারণ যদি আমি এটাকে টান দেন, পরবর্তী স্টেপে কিন্তু এরকম একটা প্রলংগেশন পাওয়া যাবে। এটা কিউআরএস কমপ্লেক্স, এটা কিউ ওয়েভের জন্য। পরবর্তী স্টেপে এরকম একটা কমপ্লেক্স পাওয়া যাবে, এটাকে আমরা বলেছি সাইন ওয়েভ। তারপরে যদি টান দেন, তাহলে এটা একদম সোজা হয়ে যাবে, এটা হচ্ছে ডেথ, মানে সাডেন কার্ডিয়াক ডেথ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তো হাইপারক্যালেমিয়ার থেকে প্রথমে টলপিক কিউএফ, সাথে কিউএফ ফ্ল্যাটেনিং, পরবর্তীকালে প্রলং কিউআর ইন্টারভাল, তারপরে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, তারপরে সাইন ওয়েভ, দেন হচ্ছে ডেথ।
এই প্রত্যেকটা বিষয় কিন্তু হাইপারক্যালিমিয়ার কমনেস্ট ফিচার। তাহলে এখানে যেহেতু আমার টিপিক্যাল দেখেন এখানে টলপিক টিওয়েভ আছে, সাথে এই কন্ডিশনে দেখেন হোয়াইট কিউআরএস কমপ্লেক্স আছে, এটা একটা হাইপারক্যালিমিয়া সিনারিও। এখন আমি যদি আপনাদেরকে বলি এটা এমআইএস সিনারিও, আচ্ছা এখানে আগে প্রথম প্রশ্ন বলেন, এটা আমার প্রশ্ন ছিল পরীক্ষা, হোয়াট উইল বি দ্য মোস্ট ইমিডিয়েট ম্যানেজমেন্ট? ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম নেবুলাইজেশন, ক্যালসিয়াম রেজোনিয়াম পাইডার না হেমোডায়ালাইসিস? Hemodialysis. Hemodialysis. এক্স্যাক্টলি, এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখেন ইমিডিয়েটলি কি আপনি হেমোডায়ালাইসিস করতে পারবেন? করে কি কোনো বেনিফিট দিবেন? এখানে তো পেশেন্টের হাইপারক্যালিমিয়ার এত সময় তো পাবেন না যে একটা ডায়ালাইসিস ইউনিটে নিয়ে যে পেশেন্টকে সার্ভাইভ করানো যায়। ক্যালসিয়াম Nebulize করে ক্লোরাইড। দিব। এক্স্যাক্টলি, ক্যালসিয়াম গ্লুকোনেটের মোস্ট কমন অল্টারনেটিভ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, যদিও এটা আমরা এখন ব্যবহার করি। আমাদের ওই সময় পরীক্ষার অপশনে ক্যালসিয়াম ক্লোরাইড, যেহেতু আমি জানি যে ক্যালসিয়াম গ্লুকোনেট অপশনে নাই, এটা সেকেন্ড মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য ক্যালসিয়াম ক্লোরাইড দিতে হয়েছে। ক্যালসিয়াম ক্লোরাইড আগে আমরা ব্যবহার করতাম, এটা প্রচন্ড ব্লাড ভেসেলের জন্য ভালো না, প্রচুর ইরিটেট করে, এই জন্য ক্লোরাইডের চাইতে গ্লুকোনেটটা এখন মোর ইউজ করা হয়, ঠিক আছে? তারপর অনেক স্লোলি আমরা ব্যবহার করি। তো এখন মোস্ট ইমিডিয়েট ম্যানেজমেন্ট হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা এখন আমি যদি এটা দেখেন টিপিক্যাল সিনারিও, প্রথমে টলপিক টিওএফ, পরবর্তীকালে দেখেন লস অফ মানে ফ্ল্যাটেনিং অফ টিওএফ, পরে প্রলঙ্গেশন অফ কিউআরএস, একটা টাইম পরে পাওয়া যায় সাইন ওয়েভ। এই সাইন ওয়েভের পরেই হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড ডেথ। এখন আমি যদি বলি এইটা হাইপার অ্যাকিউট এমআইও তো শুরুতে টলপিক টিওএফ পাওয়া যায়, তাহলে আপনারা এটা কিভাবে ডিফেন্ড করবেন আমাকে বলেন তো? ধরেন কিউআরএস এর কথাটা ভুলে যান, আমি কি কোনোভাবে টিওএফ দিয়ে পার্থক্য করতে পারি? স্যার সেক্ষেত্রে নির্দিষ্ট লিড ফলো করতো। হোয়াইট আচ্ছা এটা স্প্রেড খুবই ভাবে। চমৎকার answer। আচ্ছা একটা নির্দিষ্ট লিড ফলো করতে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার কি জানেন, যখন হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে আমার মানে টিওএফ পাওয়া যায়, এই টিওএফটা ইউজুয়ালি সিমেট্রিক্যাল এক, এবং এটার বেসটা থাকে অনেক ন্যারো এবং টিপটা থাকে অনেক পয়েন্টে। যখন এমআই এর ক্ষেত্রে হাইপার অ্যাকিউট এমআই হয়, তখন এটার বেসটা থাকে অনেক ব্রড, আর একদম উপরের ইয়েটা তেমন একটা পয়েন্টেড থাকে না, অনেকটা এরকম থাকে, ঠিক আছে? কিন্তু হাইপার অ্যাকিউট যদি আমার এটা হাইপার ক্যালিমিয়ার জন্য হতো, তাহলে এই টিপটা থাকতো অনেক পয়েন্ট, এই পয়েন্টেড ইন এবং ন্যারো বেস, এটা সেপারেট করে হাইপার অ্যাকিউট ইসকেমিয়া থাকে। এই কথাটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে একটা ডিফারেন্সিয়েট বিটুইন হাইপার ক্যালিমিয়ার টল ওয়েভ আর একটা হাইপার অ্যাকিউট এমআই এর টিপিক্যাল টি ওয়েভ। এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। একটা 45 ইয়ার্স ওল্ড ফিমেল কেম উইথ প্যালপিটেশন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন জেনারেল হার্ট রেট কত রিদম স্লিপে? 300। আচ্ছা, আর রিদম স্লিপে দেখেন প্রায় 300 এর কাছাকাছি। রিদম স্লিপের পি ওয়েভ, কিউআরএস আর টি ওয়েভের কি অবস্থা বলেন তো আমাকে? পি, কিউআরএস আর টি এর কি অবস্থা? QRS narrow, very narrow. ভেরি ন্যারো, এক্সিলেন্ট। এখানে পি ওয়েভের কি অবস্থা? POF is absent, probably right ventricular tachycardia. আচ্ছা, তার মানে দেখেন টিপিক্যাল পি ওয়েভ অ্যাবসেন্ট আর সাথে কিউআরএস ন্যারো। ফর্মুলা অনুযায়ী বলেছিলাম যখনই কিউআরএস ন্যারো তার মানে ভেন্ট্রিকুলার উপরে, মেন কথা হচ্ছে এটা। আর দুই নম্বর বিষয় পি ওয়েভ অ্যাবসেন্ট, তার মানে এটা সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, যেখানে এসএ নোডের পাই, এটাই হচ্ছে আমার লেশন। তাহলে এই ক্ষেত্রে লেশনটা কোন জায়গায়? এটা অনেক সময় অ্যাট্রিয়ামে হতে পারে, অনেক সময় অ্যাট্রিয়াল ওয়ালে হতে পারে, অনেক সময় জাংশনাল টিস্যুতে হতে পারে, অনেক সময় অ্যাক্সেসরি জাংশনাল টিস্যুতেও থাকতে পারে। তো এই তিনটা কথা আমাকে মনে রাখতে হবে একটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ডায়াগনোসিস করার সময়। তাহলে ধরেন এই পেশেন্টটাকে আমরা এই ট্যাকিকার্ডিয়াকে টার্মিনেট করলাম কোনো না কোনো ভাবে, অ্যাডেনোসিন দিয়ে হোক বা যেটা করেই হোক, টার্মিনেট করা হলো। টার্মিনেট করার পরে এই ইসিজি আমরা পেলাম। এই ইসিজিতে কি ফিচার আছে একটু আমাকে বলেন তো? রিদম স্ট্রিপটা দেখে বলেন তো কি কি আছে রিদম স্ট্রিপে? ভাইয়া পুরো Rhythm strip-এ slurring of প্রথম কথা হার্ট রেট কত? 75, approximately 75. এরপরে আমাকে বলেন। Slurring of the QRS. আচ্ছা, তাহলে প্রথম কথা দেখেন স্টার্টিং এর আগে আমাকে একটু বলেন
এখানে পি কিউআরএস টি এগুলোতে কোনো অ্যাবনর্মালিটি পাচ্ছেন? Slightly white. Peer short. দেখেন ই এর পরে আরটা এতটাই মানে একদম অল্প সময়ের মধ্যে চলে গেছে, এটা ডেফিনেটলি একদম দেখেন সাথে সাথে উঠে গেছে, মানে এটা 0.12 চাইতে অনেক কম। তাহলে প্রথম কথা হচ্ছে পিআর ইন্টারভালটা শর্ট। যখন কোনো পেশেন্টের পিআর ইন্টারভালটা শর্ট থাকে তখন আমাকে কি চিন্তা করতে হবে? ডায়াগনোসিসের আগে তার মানে কি চিন্তা করতে হবে? এখানে চিন্তা করতে Aberrant হবে pathway. একটা অ্যাক্সেসরি অ্যাবারেন্ট পাথওয়ে আছে কোন জায়গায়? এভি নোটের বাইরে, এভি নোট ছাড়াও। তাহলে এর কারণে একটা অ্যাক্সেসরি ইম্পালস আসছে যার কারণে পিয়ারটা শর্টেনিং হয়েছে। তাহলে এই কন্ডিশনটা যখনই পাওয়া যাবে তখনই আমাকে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন চিন্তা করতে হবে, হোল পার্কিনসন হোয়াইট সিনড্রোম আছে কি। আর এটাকে আরো ইয়ে করবে কি দেখেন, এই যে স্লার্ড আপ স্ট্রোক অফ কিউআরএস কমপ্লেক্স, নরমালি কিউআরএস কমপ্লেক্সটা এরকম উঠে যাওয়ার কথা, যাদের ক্ষেত্রে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম থাকে তাদের ক্ষেত্রে এইভাবে উঠে যায়। এই যে স্লাডিং, এই স্লাডিংনেসটাই হচ্ছে টিপিক্যাল ফিচার অফ হোল পার্কিনসন হোয়াইট সিনড্রোম। যখন আপনারা হোল পার্কিনসন হোয়াইট সিনড্রোমের একটা সিনারিও পাবেন তখন আপনারা দেখবেন সাথে ভি1 এর ডমিনেন্ট আরওএফ আছে। যদি ভি1 এর ডমিনেন্ট আরওএফ থাকে আপনি মনে করবেন এটা টাইপ 1, যদি ভি1 এর ডমিনেন্ট আরওএফ না থাকে তাহলে বুঝবেন এটা টাইপ এ, যদি ভি1 এর ডমিনেন্ট আরওএফ না থাকে তাহলে এটা টাইপ বি। দেখেন এখানে যেহেতু ভি1 এর ডমিনেন্ট আরওএফ আছে তাহলে টাইপ এ হবে না বি হবে? Type A. টাইপ এ হবে। তো এটা টিপিক্যাল ওর পার্কিনসন হোয়াইট সিনড্রোম। কিভাবে বুঝছি? প্রথম কথা হচ্ছে পেশেন্টের একটা স্লার্ড আপ স্ট্রোক আছে এবং শর্ট পিআর ইন্টারভাল আছে, পাশাপাশি ভি1 এর ডমিনেন্ট আরওএফ আছে, এই জন্য এটা টাইপ এ। তো ডায়াগনোসিস ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম। অনেক সময় ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম থেকে যদি গুরুত্ব না দিই এখান থেকে ডেঞ্জারাস অ্যারিথমিয়া জন্ম দিতে পারে। সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হতে পারে, পার্টিকুলারলি অ্যাট্রোভেন্ট্রিকুলার রিএমপি ট্যাকিকার্ডিয়া। এই কথাটা আমরা একটু মনে রাখবো। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, একটা পিওএব এর পরেই দেখেন আটটা শুরু হয়ে গেছে, গ্যাপটা নাই বললেই চলে। এবং শুরু হওয়ার শুরুতেই একটা স্লার্ড আপ স্ট্রোক আছে। এই স্লার্ড আপ স্ট্রোকের নাম কি বলেন তো? কি ওয়েভ বলে? ভেরি গুড, এটাকে আমরা বলেছি ডেল্টা ওয়েভ। তাহলে এই ওয়েভটাকে আমরা বলেছি ডেল্টা ওয়েভ। তাহলে স্লার্ড আপ স্ট্রোকের নাম হচ্ছে ডেল্টা ওয়েভ। এই কথাটা জানি তো। আচ্ছা, এবার আমি চলে আসি এমআই এর কিছু প্যাথোলজিক্যাল টিপিক্যাল চেঞ্জ। যখন একটা এমআই এর পরিবর্তন আসে আমরা সবাই কিছু না কিছু জানি। এমআই যখন প্রথম চেঞ্জটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে কিওয়েভ। এই কিওয়েভটা ইউজুয়ালি কি হয়? প্রথম কথা একদম পয়েন্টই হয় না, আর 2 নাম্বার বেসটা একটু বেশি থাকে। এটা হচ্ছে একদম ইমিডিয়েট চেঞ্জ বা হাইপার অ্যাক্টিভ চেঞ্জ অফ এমআই। পরবর্তীকালে যদি একটা টিপিক্যাল মায়োকার্ডিয়াল ওয়ালগুলো ড্যামেজ শুরু হয়ে যায় তখন এসটি সেগমেন্টটা এলিভেটেড হয়ে যায়। এটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনজুরি, আমরা বলি এসটি সেগমেন্ট এলিভেশন। যখন এসটি সেগমেন্ট এলিভেশন হয়ে গেল এরপরে যদি আমি গুরুত্ব না দিই, ট্রিটমেন্ট না করি, তখন মায়োকার্ডিয়াল সেলটা আলটিমেটলি ডেথ হয়ে যায়। যখনই ডেথ হয়ে যাবে দ্যাট উইল ডেভেলপ কিউএফ। তাহলে কিউএফ মানে মায়োকার্ডিয়াল সেলটা একদম ডেথ হয়ে গেছে। পরবর্তীকালে কিউএফটা প্রমিনেন্ট হয়ে যায় আর এসটিটা আস্তে আস্তে নিচে নেমে পরে কিউএফটা ইনভার্টেড হয়ে যায়। তো এটাই হচ্ছে একটা টিপিক্যাল এমআই এর পরিবর্তন। হাইপার অ্যাক্টিভ কিউএফ, এসটি এলিভেশন, অ্যাপিয়ারেন্স অফ কিউএফ, দেন টি ইনভার্সন। ইনভার্সন ইন্ডিকেট করে এই যে একটা ড্যামেজ মায়োকার্ডিয়ামের লং স্ট্যান্ডিং ইস্কিম, এইটাকেই আমরা বলি হচ্ছে টিপিক্যাল টি ইনভার্সন। তাহলে আমরা এই এমআই এর পরিবর্তনগুলো লিড অনুযায়ী ভ্যারি করে। যদি এটা অ্যান্টেরিয়র লিডে থাকে, ভি1 থেকে ভি4 এই পরিবর্তনগুলো থাকে তখন এটাকে আমরা বলি অ্যান্টেরিয়র এমআই। যদি 2-3 এমআই থাকে এটাকে আমরা বলি ইন্টেরিয়র এমআই। যদি ল্যাটারাল লিডগুলো থাকে এটাকে আমরা বলি হচ্ছে ল্যাটারাল এমআই। এই ক্ষেত্রে সার্কামফ্লেক্স আর্টারিটা ধরে, এই ক্ষেত্রে রাইট কর্নারি আর্টারি ধরে, এই ক্ষেত্রে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা ইনভলভ। তো এই জিনিসটা আমরা একটু রিক্যাপিচুলেট করে আমরা এখন আইপিসি তে চলে যাই। এইসিজির ফিচার কি মনে হচ্ছে বলেন তো আমাকে? আর আমি একটু ফেসবুক চেক। 8 নাম্বার ইসিজিতে কি মনে হচ্ছে? প্রথম কথা আমাকে বলেন এই রিদমের কি অবস্থা? Rhythm is regular and probably inferior MI. আচ্ছা, তাহলে ইনফেরিয়র এমআই আমরা কিভাবে বুঝছি আপু? Leads 3
ভিতে হচ্ছে এসটি এলিভেশন প্যাথোলজিক্যাল কিউ ইনভার্সন, দেন এভিএফ এও হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ ইনভার্সন এন্ড এসটি এলিভেশন, আর টুটাতেও আছে 2-3 আচ্ছা এভিএফ। তাহলে There is এখানে there is a stimulation in lead 2, 3 and ABF and reciprocal stimulation in ABL. আচ্ছা তাহলে আমি একটু বলি প্রথম P কথা wave PR interval prolong. আচ্ছা ভেরি এবার আমি একটু বলি প্রথম কথা দেখেন লিড 2 লিড 3 লিড এভিএম মানে ইনফেরিয়র লিড তিনটাতে এসটিটা এলিভেশন সাথে কিউএফটাও আছে বলা যায় তার মানে এখানে আগে এমআই ছিল সেটা আলাদা ব্যাপার, এখন নতুন করে এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে। এটা কোন লিডে? ইনফেরিয়র লিডে। অন্য লিডগুলো একটু দেখেন, এই লিডগুলোতে কিন্তু তেমন একটা এসটি ডিপ্রেশন নাই, কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার এখানে আছে। কি ফিচার? যে এইখানে এভিএল আরেকটা লিড ওয়ানে একটু হলো এসটি ডিপ্রেশন রিসেপ্টোকাল চেঞ্জ হিসেবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার লিড ওয়ানে দেখেন পিআর ইন্টারভালের কি অবস্থা আছে। লিড 2 তে দেখেন তো, এটা যদি লিড 2 হয় এখানে পি আরটা দেখেন এইখান থেকে শুরু হয়েছে, মানে একদম প্রায় 2 ঘর তো পার করেই গেছে। তার মানে নর্মালি পিআর ইন্টারভাল 0.2 এর চাইতে কোনোদিনও বাড়বে না, এখানে 0.2 থেকে শুরু করে 0.32 পর্যন্ত চলে গেছে। তাহলে এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে প্রোলংগেশন অফ পিআর ইন্টারভাল। যখন কোনো কন্ডিশনে প্রোলংগেশন অফ পিআর ইন্টারভাল থাকে এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ঠিক আছে, তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। তাহলে একটা পেশেন্টের একটা কমপ্লিট ডায়াগনোসিস কি হচ্ছে? যদি কমপ্লিট ডায়াগনোসিস এখানে বলতে হয় কি ডায়াগনোসিস হচ্ছে? Acute First inferior degree heart block Elevated with inferior MI with heart block. sinus bradycardia. না না, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলতে পারবো না, কারণ দেখেন এখানে কিন্তু পিআর ইন্টারভালটা প্রলং হয়ে গেছে, তাহলে শুধুমাত্র সাইনাস First degree ব্র্যাডিকার্ডিয়া AV block. ফার্স্ট First ডিগ্রি degree AV block. এখন আমাকে বলেন এই ফার্স্ট ডিগ্রি এবি ব্লক এখানে কেন ঘটেছে? Was inferior MI AB node involved হয় রাইট কর্নার due to the perinodal edema. আচ্ছা এখানে সবচেয়ে সোজা যেটা অ্যান্সার সেটা হচ্ছে ইনফেরিয়র এমআইতে রাইট স্টেনোডের কর্নারে, সাপ্লাই। এক্স্যাক্টলি ইনফেরিয়র এমআই এর রাইট কর্নারে আর্টারি ইনভলভ হয়। রাইট কর্নার আর্টারি 60% কেসে এসএ নোডকে, 90% কেসে এপি নোডকে সাপ্লাই করে। এই সাপ্লাইটা ব্যাহত হয়ে যাচ্ছে, অবভিয়াসলি তাহলে কন্ডাকশনটা কমে যাচ্ছে। তাহলে একটা ইনফেরিয়র এমআই পেশেন্টের কিন্তু ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক খুবই কম। ঠিক আছে, আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু পরে আলোচনা করবো। একটা ইনফেরিয়র এমআই পেশেন্টের যেহেতু ইনফেরিয়র ওয়ালটা রাইট ভেন্ট্রিকুল, তাহলে এখানে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনও কমন। এই দুটো কথা আমরা একটু মনে রাখবো, পরে আমি আলোচনা করছি। তাহলে এটা টিপিক্যাল ইনফেরিয়র এমআই সাথে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। তো আমাদের কমপ্লিট ডায়াগনোসিস করে একটু খোঁজার চেষ্টা করতে হবে। তো কমপ্লিট ডায়াগনোসিস ইনফেরিয়র এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন উইথ ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নে চলে আসি। এখানে কি হচ্ছে বলেন তো? এখানে কি মানে প্রবলেমটা মনে হচ্ছে? আমরা প্রথমে একটু ইয়েটা দেখে চেষ্টা করি, পেশেন্টের রিদম কেমন, রেট কেমন, অ্যাক্সেস কেমন। Rhythm তো irregular. রিদম কেমন, রেট কেমন, অ্যাক্সেস কেমন? হ্যাঁ, রিদম কি এখানে দেখেন রিদমটা কেমন মনে হচ্ছে? রিদমটা কেমন মনে হচ্ছে? দেখেন আমরা যদি একটু দেখি, প্রথম কথা হচ্ছে এখানে রিদমটা পেশেন্টের ইরেগুলার, কারণ এখানে যে ইন্টারভাল আছে এখানে তার চাইতে বেশি, এখানে আবার একই রকম মনে হলো এখানে অনেক বেড়ে গেছে। যখন রিদম ইরেগুলার হয় প্রথম কথা আমাকে দেখতে হবে যে এই রিদমটা কি এসএনওর থেকে আসছে কি আসছে। কিভাবে বুঝবো? আমরা পিওএফটা দেখবো। পিওএফ এর কোনো অস্তিত্ব এখানে, এটা টিওএফ আছে। পিওএফ আমরা একটা সিঙ্গেল মরফোলজির পিওএফটা পাচ্ছি, বরং অনেকগুলো হিজিবিজি অ্যাপিয়ারেন্স বোঝা যাচ্ছে। এই যে হিজিবিজি অ্যাপিয়ারেন্স গুলো এগুলোকে আমরা বলি ফিব্রিলেটরি ওয়েভ। তাহলে দেখেন অ্যাবসেন্স অফ পিওএফ, ইরেগুলারলি আর ইন্টারভাল সাথে প্রেজেন্স অফ অ্যাবনর্মাল ইরেগুলার শেপ ফিব্রিলেটরি ওয়েভ, তাহলে এটা টিপিক্যাল সিনারিও হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টে আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি, যে এখানে কি কোন ইনভেস্টিগেশনটা লেস রেলেভেন্ট? এটা কি সেরাম টিএসএইচ,
চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, সেরাম ক্রিয়েটিনিন নাকি ব্লাড অ্যালকোহল লেভেল? ইকোকার্ডিওগ্রাফি। আচ্ছা, কেন ইকোকার্ডিওগ্রাফি ইরেলেভেন্ট? আমি যদি বলি এটা সেরাম টিএসএইচ, মানে এটা সিরাম ক্রিয়েটিনিন হবে মনে হয়। আচ্ছা Serum সেরাম টিএসএইচ creatinine কেন নয়? থাইরোটক্সিকোসিস এর পেশেন্টের এক্স্যাক্টলি, হয়। আচ্ছা ভেরি গুড, অবশ্যই। এবার দেখেন চেস্ট এক্সরে যদি আমি বলি এটা লেস রিলেভেন্ট, আমাকে কিভাবে আপনারা খণ্ডিত করবেন? না ভাই, হ্যাঁ চেস্ট ইনফেকশনে তো হয়, চেস্ট ইনফেকশনে এক্স্যাক্টলি, লোয়ার লিব নিউমোনিয়া, নিউমোনিয়াতে চেস্ট হয়। ইনফেকশন হতে পারে, নিউমোনিয়াতে হতে পারে। নিউমোনিয়াতে হতে পারে, তাহলে এটাও ঠিক না। এবার যদি বলি ইকোকার্ডিওগ্রাফি, এটা যদি লেস রিলেভেন্ট বলি, এটা তাহলে কেন সত্য না মিথ্যা? মিথ্যা কনজেনিটাল হার্ট ডিজিজ বা বলা যেতে পারে। এক্স্যাক্টলি, অ্যাক্টিয়াল ভালভুলার ভেরি গুড, অ্যাক্টিয়াল ফিব্রিলেশন মোস্ট কমন কারণ মাইটাল ভালভুলার ডিজিজ, তারপর কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপর ইসকিমিয়া, তারপর কার্ডিওমায়োপ্যাথি। এগুলো ডায়াগনোসিস করবেন কিভাবে? ইকো করে। তাহলে ইকো তো এখানে খুব একটা মানে বাদ দেওয়ার মতো কোনো অপশন। এবার আমি চলে আসি ব্লাড অ্যালকোহল লেভেল। ব্লাড অ্যালকোহল লেভেল কি করে কোনো দরকার আছে এখানে? ডিজিজও হতে পারে। হ্যাঁ, অ্যালকোহলের কারণ হতে পারে। অ্যালকোহলের কারণে কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে? হতে পারে। আচ্ছা, অবশ্যই হতে পারে। তো ব্লাড অ্যালকোহল লেভেল এখানে একটা খুব ভালো অপশন। তাহলে এখানে হচ্ছে ক্রিয়েটিনিন, কারণ সিকেটির সাথে কোনো সম্পর্ক নেই, একে বা সিকেটির সাথে এফ এর তেমন কোনো সম্পর্ক নেই। এফ এর সম্পর্ক আছে হাইপার টেনশনের সাথে, কথাটা সত্যি, কিন্তু সেটা আলাদা ব্যাপার। সিকেটির সাথে ইন জেনারেল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তেমন একটা লিঙ্ক আপ না। তো এটা মোস্ট বেস্ট ইলিভেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে answer। তাহলে এভাবে কিন্তু প্রশ্ন অনেক সময় আমাদের পাওয়া যেতে পারে। পার্টনে কিন্তু এরকম প্রশ্ন ইনফ্যারিবলি দেয়। একটা টিপিক্যাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের আপনি ইসিজি ফাইন্ডিংস বলে বলবে হুইচ ইনভেস্টিগেশন ইজ বেস্ট। এবার আমরা চলে আসি 10 নম্বর প্রশ্ন। এ পেশেন্ট, এটা একটু কঠিন। এ পেশেন্ট কেম উইথ কলাপস, হিজ ব্রাদার মেনশন দ্যাট দে হ্যাভ ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন কার্ডিয়াক ডেথ। তার মানে এমন একটা ডিসঅর্ডার যেটা ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন কার্ডিয়াক ডেথ করতে পারে। তারপর আমাকে ইসিজি করা হলো যে মানুষটার, সেই মানুষটার ইসিজি করে এরকম একটা ফিচার পাওয়া গেল, তাহলে এখানে রিদম স্ট্রিপে কোনো অ্যাবনর্মালিটি আছে? রিদম স্ট্রিপে দেখেন, প্রথম কথা হচ্ছে এটার কিউ এর পরে একটা কিউআরএস আছে, পরে টি আছে, আবার পি আছে, তার মানে এখানে রিদমে সাইনাস। দুই নম্বর কথা, হার্ট রেটটাও মোনোলাস নর্মাল, তার মানে এখানে তেমন একটা অসুবিধা নাই। আমি যদি অ্যাক্সিস দেখি, দেখেন দুই অ্যাক্সিসটাই নর্মাল আছে, কোনো অ্যাক্সিসে অ্যাবনর্মালিটি নাই, তাহলে এখানেও তেমন একটা বিষয় অ্যাবনর্মালিটি আমরা খুঁজে পাচ্ছি না। এভিআরটা নেগেটিভ থাকে, নেগেটিভই আছে, এখানেও তেমন কোনো অসুবিধা বুঝতে পারছি না। আমি যদি ভি1 এ যাই, ভি1 এ গেলে আমার এখানে কি কোনো অ্যাবনর্মালিটি আমরা খুঁজে পাচ্ছি? এখানে দেখেন একটা টিপিক্যাল শেপে একটা ভি1 এ এই এই এসটি সেগমেন্টটা ইনভলভ আছে। এই এসটি সেগমেন্টটাকে আমরা বলি হচ্ছে কোপ শেপ এসটি সেগমেন্ট। কোন পেশেন্টের সাডেন কার্ডিয়াক ডেথ আছে, সাথে ভি1, ভি2, ভি3 এই তিনটা লিডে কোপ শেপের এসটি সেগমেন্ট যদি এলিভেশন আপনি পান, তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে ব্রুগার্ডার সিনড্রোম। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ইনভেরিয়েবলি 1-2 সেশন পর এই স্কিমটা বা এই ডায়াগনোসিসটা কিন্তু পরীক্ষায় করতে চাই। ইভেন পার্টনার কিন্তু অনেক সময় কথার মাধ্যমে এই কথাটা বলে। তার মানে এটা টিপিক্যাল সিনারিও অফ ব্রুগার্ডার সিনড্রোম। ঠিক আছে, ব্রুগার্ডার সিনড্রোমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমার যে টাইপ 1 যেটা মোস্ট কমন, সেখানে দেখবেন যে এই যে লিড ভি1, ভি2, ভি3, এখানে টিপিক্যাল কোপ শেপের এরকম একটা এসটি সেগমেন্ট এলিভেশন পাওয়া যায়। তো এই কোপ শেপের যে এসটি সেগমেন্ট এলিভেশন, এটাই টাইপ 1 ব্রুগার্ডার সিনড্রোম। ব্রুগার্ডার সিনড্রোম একটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন, ইট ক্যান কজ সাডেন কার্ডিয়াক ডেথ। তো এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি আমরা আলাদা করে মনে রাখবো, এবং এটা কিন্তু পাওয়া যায় অনেক সময় সাডেন কলাপসের পেশেন্টের ক্ষেত্রে। আমরা দুটা দেখি, তো আমরা এগুলো ডায়াগনোসিস একটু করার চেষ্টা করব। টিপিক্যাল কোপ শেপের এসটি এলিভেশন আছে, ঠিক আছে? তো টিপিক্যাল কোপ শেপের এসটি এলিভেশন যদি ভি1, ভি2 তে পান, একটা সাডেন কার্ডিয়াক ডেথের সিনারিও অথবা রিকারেন্ট কলাপস সিনকোপের সিনারিও, তাহলে এটা ডায়াগনোসিস ব্রুগার্ডার। আচ্ছা, এবার 11 নম্বর সিরিজে চলে আসি। এই সিরিজে কি পাওয়া যাচ্ছে বলেন তো? প্রথম কথা দেখেন, এটা রেট এবং রিদমে কোনো অ্যাবনর্মালিটি আছে?
এটার হার্ট রেট কেমন আছে বলেন তো, লিড টু দেখে। approximately 40, Bradycardia. 40 ব্রাডিকার্ডিয়া। bradycardia. এক্সাক্ট কত বলা যায় হার্ট রেটটা বলেন তো এখানে? 40, 740, exact 42, 40. মানে খুবই কমে গেছে, মানে অলমোস্ট 30 থেকে 40 ঘরে চলে গেছে। দেখেন একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সরি আমি হ্যাঁ 6টা, 7টা, মানে 7 ঘর অলমোস্ট ইয়ে হয়ে গেছে। তার মানে 30 থেকে 40 কাছাকাছি। তাহলে এখানে ব্র্যাডিকার্ডিয়া ফিচার নাম্বার 1। যখন আপনি ব্র্যাডিকার্ডিয়া সিনারিও পাবেন, হ্যাঁ, তখন আপনাকে একটা জিনিস ইনভ্যারিবলি এক্সক্লুড করতে হবে, সেটা হচ্ছে কোনো পেশেন্টের অ্যাবনর্মাল কোনো রিদম আছে কিনা, হাইপোথাইরয়েড আছে কিনা, কোনো ড্রাগ খাই কিনা, পেশেন্টের কোনো অবস্ট্রাকটিভ জন্ডিস আছে কিনা, রেস্ট আইসিপির কোনো ফিচার আছে। তাহলে এখানে দেখেন, আমি যদি দেখার চেষ্টা করি বিট 2 তে, বিট 3 তে, বিট আর এভিএফ এ এখানে অল্প হলেও কিছু এসটি এলিভেশন পাওয়া যায় ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া। যদিও এসটি এলিভেশনটা একটু জি। কনক্যাভিটির মতো মনে হচ্ছে, কিন্তু অন্য লিডে পাওয়া যাচ্ছে না। এমআই এর মতো টিপিক্যাল তিনটা লিডকে ইনফ্যাক্ট এফেক্ট করছে। তার তিনটা লিডে যদি কোনো পেশেন্টের এসটি এলিভেশন আছে, তাহলে এটা কোন এমআই? এটা ইনফেরিয়র এমআইটা অ্যাকিউট, ক্রনিক, ওল্ড, কি হবে তাহলে? এটা যেহেতু প্রমিনেন্ট কিউএফ Acute. নাই, এটা অ্যাকিউট। অ্যাকিউট ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন একটা ব্যাপার। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন লিড V1 এ এখানে অত প্রমিনেন্ট আসলে এসটি ডিপ্রেশন নাই। তো এই লিডটা দেখেন এখানে এসটি ডিপ্রেশন আছে না, এই লিডটাতে জি। V2 তে এসটি ডিপ্রেশন আছে। এবার যদি আমরা যাই V5 এসটি ডিপ্রেশন আছে, দেখেন V5 এ এসটিটা নেমে গেছে। হ্যাঁ, V1 লিড 1 এ যদি যাই এসটি ডিপ্রেশন আছে, ঠিক আছে। তারপর যদি এভিএল এ যাই, এখানেও দেখেন একটু হলো এসটি ডিপ্রেশন আছে। তার মানে লিড 2-3 এভিএফ এ পেশেন্টের এসটি এলিভেশন, সাথে এসটি ডিপ্রেশন ইন প্রিডোমিনেন্ট লিড V2, সাথে কিছুটা অ্যাঙ্গেলে V5 এ প্রমিনেন্ট, V6 এ হালকা, আর মেনলি আছে 1 আর এভিএল। তাহলে দেখেন যখনই পেশেন্টের এসটি এলিভেটেড এমআই, এই পেশেন্টের এই লিডগুলোতে এসটি ডিপ্রেশন আছে, তখন আমাকে একটা জিনিস অলওয়েজ চিন্তা করতে হবে, সেই পেশেন্টের কোনো পোস্টেরিয়র ওয়ালে এক্সটেনশন আছে। ঠিক আছে, তাহলে পোস্টেরিয়র এক্সটেনশন কিভাবে বুঝবো? কোনো পেশেন্টে দেখেন এসটি এলিভেশন হলে আমি এই ফিচারগুলো পাওয়ার কথা, তাহলে এসটি এলিভেশনকে আপনি উল্টা দিকে ঘুরাই দেন, মিরর ইমেজটা দেখেন, তাহলে এসটি ডিপ্রেশন পাবেন, তাই না? কারণ নর্মালি যেটা এসটি এলিভেশন হওয়ার কথা, এটা যদি মিররে দেখি, আমি আয়নায় দেখি, ওটা কিন্তু আমি এসটি ডিপ্রেশন হিসেবে বুঝতে পারবো, উল্টাই দিই। এখন দেখেন যখন আমি হার্টের পোস্টেরিয়র ওয়াল দেখবো, ইসিজিতে কি করছি, আমি এইদিকে লিড বসাচ্ছি, হার্টের পিছনের ওয়ালে কিন্তু আমি কোনো লিড বসানোর সুযোগ নাই, তাই না? তাহলে পিছনের ওয়ালকে দেখার জন্য আমার পিছন থেকে তো লিড বসানোর কথা। কাজেই আমি যদি একটা পেশেন্ট যার ইনফেরিয়র এমআই আছে টিপিক্যাল, সেই পেশেন্টের আমি V1 বা V2 কোনো লিডে যদি এসটি ডিপ্রেশন পাই, সাথে প্রমিনেন্ট আরওএফ পাই, পিওএফটা বেশি প্রমিনেন্ট থাকে, তখন আমাকে পোস্টেরিয়র এমআইটা অবশ্যই আলাদা করতে হবে। সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি পেশেন্টের মানে পোস্টেরিয়র এমআই ডায়াগনোসিস করতে চাই, লিড V1, V2, V3 এই জায়গাগুলোতে যদি এসটি ডিপ্রেশন থাকে, সাথে প্রমিনেন্ট আরওএফ থাকে, অলওয়েজ আমাকে পোস্টেরিয়র এমআই কে এক্সক্লুড করতে হবে। তাহলে আমি যদি ইসিতে যাই, দেখেন আগে যেটা ছিল এই লিড V1, V2 তে একটু হলেও প্রমিনেন্ট আরওএফ চলে আসছে, এখানে এত প্রমিনেন্ট আরওএফ থাকে না। তবে আরওএফ এর চাইতে বেশি ইম্পর্টেন্ট এসটি ডিপ্রেশন আছে। এই এসটি ডিপ্রেশন থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার, যে পোস্টেরিয়র এমআইটাকে আলাদা করার জন্য, বিশেষ করে এই দুটো লিডের জন্য। তাহলে এটার পুরো ডায়াগনোসিস হবে ইনফেরিয়র অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন উইথ সাসপেক্টেড পোস্টেরিয়র এক্সটেনশন। আপনি এটা কিভাবে করবেন? আপনি এই ক্ষেত্রে পিছনের দিকে ইসিজি করে দেখার চেষ্টা করবেন, এই সাইড মানে সরি এই সাইডের দিকে ইসিজি করে দেখার চেষ্টা করবেন। কথা বুঝছেন? কারণ আপনি এই সাইডে ইসিজি করি, একটু হলেও পেশেন্টের ওই রাইট ভেন্ট্রিকুল পোস্টেরিয়র ওয়াল গুলো এগুলা ভালো বোঝা যাবে, এই কথাটা আমাদের মনে রাখবো। তো এটা খুব ইম্পর্টেন্ট, এসটি ডিপ্রেশন ইন টিপিক্যাল V1 থেকে V3 এগুলো যদি থাকে, তাহলে পোস্টেরিয়র এমআই একটা সন্দেহ আমাদের করতে হবে। ঠিক আছে, এটা কোথায় আমরা দেখবো? মেনলি আমরা দেখবো V1 এবং V2 তে, পাশাপাশি যদি আমরা অনেক সময় V3, V4 এও পাইতে পারি, এই কথাটা আমরা। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। ও আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যখন পেশেন্টের ইনফেরিয়র ওয়ালে মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়,
ইনফেরিয়র ওয়াল মানে কি? কোন ভেন্ট্রিকলটা বা কোন অ্যাট্রিয়ামটা অ্যাফেক্টেড হয় বলেন তো? কোন পেশেন্টের যদি ইনফেরিয়র ওয়ালের কথা আমরা বিবেচনা করি, রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল যদি অ্যাফেক্টেড হয় তাহলে ইনফেরিয়র ওয়ালে আমার ইনভ্যারিয়েবলি একটা পেশেন্টের রাইট ভেন্ট্রিকল ইনফ্রাক্ট হতে পারে। কারণ ইনফেরিয়র ওয়াল দুইটা জিনিস দিয়ে তৈরি হয়, একটা রাইট ভেন্ট্রিকল, কিছু অংশে অল্প একটু আসে লেফট ভেন্ট্রিকল, পাশে অল্প একটু আসে রাইট অ্যাট্রিয়াম, মেনলি থাকে রাইট ভেন্ট্রিকল। কাজেই যদি কোনো পেশেন্টের ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, আপনাকে একটা জিনিস এক্সক্লুড করতে হবে, তার রাইট ভেন্ট্রিকলটাতে কোনো ইনফ্রাকশন আছে কিনা। এই রাইট ভেন্ট্রিকলে ইনফ্রাকশন বোঝার ওয়ে, কোনো পেশেন্টের যদি ইনফেরিয়র এমআই থাকে, এই কথা দুটো একটু মনে রাখবেন। কোনো পেশেন্টের যদি ইনফেরিয়র এমআই মানে রুট 2, 3 এভিএম, এখানে টিপিক্যাল এসটি এলিভেশন আছে, মানে অ্যাকিউট ইনফেরিয়র এমআই, সাথে আপনি যদি লিড V1 এ এসটি এলিভেশন পান অথবা লিড V2 তে এর সাথে এসটি ডিপ্রেশন পান, তাহলে একটা ইনফেরিয়র এমআই এর ফিচারের সাথে লিড V1 এ এসটি এলিভেটেড এমআই আছে, সাথে লিড V2 তে এসটি ডিপ্রেশন আছে, তাহলে ইনভ্যারিয়েবলি চিন্তা করবেন পেশেন্টের কোনো রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাক্ট হয়ে গেছে ইনফেরিয়র এমআই এর কনসিকুয়েন্স। এই ক্ষেত্রে আমার বেস্ট ট্রিটমেন্ট কিন্তু থ্রম্বোলাইসিস, মানে প্রথমে দেওয়া না, বেস্ট ট্রিটমেন্ট পিলোডটাকে বাড়িয়ে দেওয়া। কিভাবে বাড়িয়ে দেওয়া? ইউজুয়ালি স্যালাইনটাকে বাড়িয়ে দেওয়া। এই ক্ষেত্রে আমি নাইট্রেট, ডায়ুরিটিক এই সকল জিনিস কন্ট্রা ইন্ডিকেটেড। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেক্ষেত্রে যত পিলোডটা বাড়াবেন তত ভেন্ট্রিকুলটা ভালো সার্ভাইবিলিটির মধ্যে যাবে। কাজেই ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কিন্তু আমার নাইট্রেট কন্ট্রাইন্ডিকেটেড, বিশেষ করে ইনফেরিয়র এমআই যেখানে রাইট ভেন্ট্রিকলটা ইনফ্রাক্ট হয়েছে, সেখানে আপনি ট্রিটমেন্ট দিবেন স্যালাইন এবং নাইট্রেট সহ অন্যান্য ভেসোডাইলেটরকে অমিট রাখবেন। আর তখন এটা চিন্তা করবেন, যদি একটা পেশেন্টের ইনফেরিয়র এমআই এর সাথে আপনার V1 এর ডমিনেন্ট এসটি এলিভেশন থাকে, V2 তে এসটি ডিপ্রেশন থাকে, চোখ বন্ধ করে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাক্টটা আগে চিন্তা করবেন। কথাটা আমার সবাই ক্লিয়ার হয়েছে ভাইয়াপুরা? ভাইয়া, হ্যাঁ। পোস্টেরিয়র এমআই এর ক্ষেত্রে তো V2 তে এসটি ডিপ্রেশন থাকবে, তাহলে এটা থেকে কিভাবে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন পার্থক্য পোস্টেরিয়র করব? এমআই তো অ্যাকচুয়ালি মানে রাইট ভেন্ট্রিকল না, পোস্টেরিয়র এমআই হচ্ছে আপনার লেফট অ্যাট্রিয়ামের দিকে চলে যাচ্ছে, পিছনের দিকের ওয়ালে চলে যাচ্ছে। হার্টে দেখেন পোস্টেরিয়র ওয়ালটা কিন্তু মেনলি তৈরি করে কিছু অংশে রাইট অ্যাট্রিয়াম, কিছু অংশে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বেস এবং পোস্টেরিয়র সারফেসে তৈরি করে। ইনফেরিয়র সারফেস মেনলি তৈরি করে রাইট ভেন্ট্রিকল, রাইট ল্যাটারাল সারফেসে তৈরি করে রাইট অ্যাট্রিয়াম, এবং লেফট ল্যাটারাল এবং অ্যান্টিরিয়র সারফেস তৈরি করে লেফট ভেন্ট্রিকল। তো আমি এটা থেকে বুঝতে পারবো যে পোস্টেরিয়র ওয়াল ইনভলভ করা মানে কি, এই রাইট অ্যাট্রিয়ামের পিছনের দিকের অংশ মানে রাইট ভেন্ট্রিকল, সরি কি বলছি, লেফট অ্যাট্রিয়াম সহ এই জায়গাগুলো মোড়ে এফেক্টেড হচ্ছে, এইটাই। ঠিক আছে, তাহলে এটা আশা করি আমি একটু বুঝতে পারছি। এখন আমি একটু পরবর্তী প্রশ্ন আসছি। একটা 44 ইয়ার্স ওল্ড ম্যান কেম টু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আফটার মাইনর টেস্ট ট্রমা। ইসিজি করা হয়েছে, ইসিজি তে পাওয়া গেছে, এটা একবার এমআরসি পার্ট 1 এ আসছিল, পার্ট 2 তে বেশ কয়েকবার আসছে, যে দেখে ইসিজি পাওয়া গেছে, ইসিজি তে আমরা কি পাচ্ছি। প্রথম কথা, যদি আমরা রিদম স্ট্রিপটা দেখি, রিদম স্ট্রিপে কি পাওয়া যাচ্ছে বলেন তো? সাইনাস রিদম উইথ ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, ভেরি গুড, সাইনাস রিদম উইথ ব্র্যাডিকার্ডিয়া। আর কোন অ্যাবনর্মালিটি পাচ্ছেন এখানে? অ্যাক্সিসের কি অবস্থা তার? দেখেন তার লিড ওয়ানে প্রিডোমিনেন্ট পজিটিভ, কথা বুঝতে পারছেন? তার লিড ওয়ানে প্রিডোমিনেন্টলি পজিটিভ, লিড 2 আর 3 প্রিডোমিনেন্টলি নেগেটিভ। তাহলে কোন অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। এক্স্যাক্টলি, পেশেন্টের লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে। এখন একটা মজার কথা দেখেন, এই যে এভিআর, এভিআর এর কি অবস্থা দেখেন তো? এভিআর এ পিওএফটাও প্রমিনেন্ট, আবার কিউআরএসটাও প্রমিনেন্ট। তাহলে আমরা যদি একটু ডেমার্কেশনটা দেখি, নরমালি আমাদের যে অ্যাক্সিস গুলো থাকে, এই অ্যাক্সিস গুলো দেখেন, লেফট অ্যাক্সিস মানে কি এই দিকে ডেভিয়েশন হয়েছে, তাহলে এইখানে তো আমার এভিআর কখনোই পজিটিভ হওয়ার কথা না, কি বলে? এখানেও পজিটিভ পাওয়া যাচ্ছে, এখানেও পজিটিভ পাওয়া যাচ্ছে, তার মানে কি আমার অ্যাক্সিসটা কি এই দিকে চলে গেছে, তাই না? গেছে কিনা? এটা ছাড়া তো এটা ব্যাখ্যা করা সম্ভব না। তার মানে আমার অ্যাক্সিসটা একদম এভিএল থেকে শুরু করে এভিআর পর্যন্ত বিস্তৃত, মানে আমার হার্টটা নরমালি এইদিকে থাকার কথা ছিল, এটা অ্যাবসলিউটলি এদিকের দিকে ঘুরে গেছে, তাই না? তার মানে কি হার্টটা ঘুরে গেছে,
এর মানে কি হচ্ছে বলেন তো? হার্টে কি ডেক্সট্রোকার্ডিয়া হচ্ছে না? আমি আবার একটু এখানে আসি, এটা একটু বুঝেন। তাহলে দেখেন, নর্মালি হার্টে অ্যাক্সিসের ক্ষেত্রে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, আবার এভিআর পজিটিভ। দেখেন কি মজার কথা, এভিআর পজিটিভ। তার মানে আমার অ্যাক্সিসটা কোন দিকে আছে? এদিকে আছে আর এটার দিকে আছে। তাহলে আমি যদি মিলাতে চাই, তাহলে আমি যদি একটু এই রিদমের দিকে আসি, তাহলে আমি মানে অ্যাক্সিসের রিদমের দিকে, তাহলে আমি পাবো কি এর মধ্যে অ্যাক্সিসটা আছে, এর মধ্যে আছে, এর মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে এই দুটো পজিটিভ আসছে, তাই না? এরকম একটা ঘটনা, তাই কিনা বলেন? জি। তার মানে কি এটা নর্মাল হার্টের যেখানে যাওয়ার কথা ছিল তার একদম বিপরীত দিকে, তাই না? তার মানে কি হার্টের ডেক্সট্রোকার্ডিয়া, তাই কি না? কি আমার সাথে কারো আপনারা দ্বিমত করছেন যে হার্টটা এদিকে থাকার কথা উল্টা দিকে ঘুরে গেছে, তার মানে ডেক্সট্রোকার্ডিয়া? কথাটা ক্লিয়ার কি? আমরা কি বুঝতে পারছি? তার মানে ডেক্সট্রোকার্ডিয়া, আচ্ছা ঠিক আছে। এখন আমি একটু আরেকটু ব্যাখ্যা দিই। এখানে দেখেন, যখনই কোনো পেশেন্টের, আমি বলেছিলাম একটা পেশেন্টের যদি এভিআর পজিটিভ থাকে, এভিআর পজিটিভ থাকা মানে দুইটা কন্ডিশন চিন্তা করবে। একটা হয় ডেক্সট্রোকার্ডিয়া, আর না হলে আমার লিড গুলো ঠিক মতো বসানো হয়। এই দুটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন হতে পারে। তাহলে এখানে আমি কখন বুঝবো যে ডেক্সট্রোকার্ডিয়া, আর কখন বুঝবো যে লিড ঠিক মতো বসানো হয়? কারণ এই দুইটা কন্ডিশনেই কিন্তু আমার এই ব্যাপারটা ঘটতে পারে। এই V1 এভিআরটা প্রিডোমিনেন্ট পজিটিভ হতে পারে। এখন এটা পার্থক্য করার খুব সোজা উপায় হচ্ছে, আমি V1 থেকে V6 এ এই 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 প্রেজেন্টেশনটা দেখার চেষ্টা করব। নর্মালি একটা নর্মাল মানুষের ক্ষেত্রে V1 এ নেগেটিভ ওয়েভটা প্রিডোমিনেন্ট থাকে। যত সময় যায় আস্তে আস্তে পজিটিভিটি বাড়তে থাকে, নেগেটিভিটি কমতে থাকে। আরো সময় গেল, লিড 4 এ গেল, পজিটিভিটি আরো বাড়লো, লিড 5 এ একটু, আর লিড 6 এ এরকম। যত সময় যাবে পজিটিভিটি বাড়তে থাকবে, এটাই তো নর্মাল। তাহলে হার্টের নর্মাল অ্যাক্সিসের ক্ষেত্রে V1 এ এসটা পজিটিভ থাকে প্রিডোমিনেন্ট, V6 এ আরটা অ্যাবসলিউটলি পজিটিভ থাকে, মানে একদম শুরুর দিকে আরটা একটু হালকা, এসটা একদম প্রমিনেন্ট। এরপরে আস্তে আস্তে আর বাড়তে থাকে, এস কমতে থাকে, তাই না? এটা নর্মাল হার্টের এই আর ওয়েভের প্রোগ্রেশন, RS ওয়েভের প্রোগ্রেশন। যদি ডেক্সট্রোকার্ডিয়া হয় তাহলে ঠিক তার অপোজিটটা হবে। মানে কি, V1 একদম শুরু হবে আর ওয়েভ দিয়ে, V2 হবে এইটা। কারণ ধরেন নর্মালি এটা V1, এটা V2, এটা V3, এটা V4, এটা V5, এটা V6, নর্মাল কন্ডিশন এটা। যদি ডেক্সট্রোকার্ডিয়া হয় তাহলে একদম অপোজিট শুরু হবে, মানে এটা হয়ে যাবে V1, এটা হয়ে যাবে V2, এটা হয়ে যাবে V3, এটা হয়ে যাবে V4, এটা হয়ে যাবে V5, এটা হয়ে যাবে V6। তো এখানে কি ওই ঘটনাটি ঘটেছে দেখেন তো? এখানে হ্যাঁ, এখানে কিন্তু লিড 1 এ এস ওয়েভটাই বেশি প্রমিনেন্ট, লিড 2 তেও এস ওয়েভটাই বেশি প্রমিনেন্ট, লিড 3 থেকে আস্তে আস্তে আরো একটা প্রমিনেন্ট হয়েছে। এই ঘটনাটা, বিপরীত ঘটনা কি আমি চেস্ট লিডে খুঁজে পাচ্ছি? না, পাচ্ছি না। পাচ্ছি না। যদি আমরা খুঁজে না পাই তাহলে আপনি বুঝবেন এটা লিড মিসপ্লেসমেন্ট, মানে যিনি ইসিজি করেছেন তিনি লিড গুলো ঠিক মতো বসান, তখন তাকে আরেকটা ইসিজি করতে পাঠিয়ে দিতে হবে। আর যদি আমি দেখি যে এই যে নর্মাল ফিজিওলজিটা, মানে ইসিজির ফিজিওলজিটা, এটা যদি অল্টার হয়ে যায়, বিপরীত হয়ে যায়, এটা যদি লিড V1 হয়, এটা V2 হয়, V3, এটা V4, এটা V5, V6, তখন আমি এটাকে বুঝবো এটা ডেক্সট্রোকার্ডিয়া। ঠিক আছে? এখানে যেহেতু আর এভিআর এ আর পজিটিভ ডমিনেন্ট, কিন্তু নর্মাল ফিজিওলজির কোনো অল্টারেশন হয় নাই, তাহলে আমি বুঝবো এটা কোনো কারণে লিম লিড গুলো মিসপ্লেসমেন্ট হয়েছে। অ্যাকচুয়ালি এটা ডেক্সট্রোকার্ডিয়া না। কথা বুঝতে পারছেন? তাহলে এটা ডায়াগনোসিস হবে লিড মিসপ্লেস, নট ডেক্সট্রোকার্ডিয়া। ঠিক আছে? যদি ডেক্সট্রোকার্ডিয়া হতো তাহলে এই V1 গুলোর প্যাটার্নটা উল্টা হয়ে যেত। কারণ যেহেতু হার্টটা এদিকে ছিল, হার্টটা যেহেতু এদিকে ঘুরে যাচ্ছে, অবভিয়াসলি V1 থেকে V6 এ যা যা ঘটছিল সব উল্টায় যাবে। ঠিক আছে? তখন আপনি টিপিক্যালি অ্যাক্সিস এই এভিআর আর লিড 1 এর মধ্যে পাবেন, এগুলো নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই জিনিসটা পুরোপুরি ঘুরে যাবে, যেহেতু এটা নর্মাল আছে কিন্তু এগুলো ঘুরে গেছে, তার মানে এই ঘুরানোটা আমরা কোনো ফল্ট করে ঘুরিয়ে ফেলছি। অ্যাকচুয়ালি পেশেন্টের হার্টটা উল্টা দিকে। তো আমরা ইসিজি থেকেও কিন্তু ডেক্সট্রোকার্ডিয়া এবং
পেশেন্টের কোনো লিড মিসপ্লেসমেন্ট আছে কিনা, এই দুটো ফ্যাক্টকে মাথায় রাখলে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে লিড মিসপ্লেস। তো আমরা এই অ্যাক্সিসটা জানার দরকার এটাই, কারণ নর্মালি একটা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো সব এইটার দিকে হয়। ঠিক আছে, এই দিকের মধ্যে চিন্তা করলে আমার নর্মাল অ্যাক্সিসটা অবশ্যই এর মধ্যে থাকে। এই জন্যই আমরা নর্মালি লিড V1 লিড 1 এবং লিড 2 তে প্রমিনেন্ট পজিটিভ রিফ্লেকশন পাই নর্মাল কন্ডিশন, যেটা লেফট অ্যাক্সিসের ক্ষেত্রে এই লিড 1টা প্রিডোমিনেন্টলি পজিটিভ থাকে, এই দুটো নেগেটিভ হয়ে যায়, এবং রাইট অ্যাক্সিসের ক্ষেত্রে এইদিকে যদি চলে আসে তাহলে লিড 3টা প্রিডোমিনেন্ট পজিটিভ থাকে, এই দুটো আস্তে আস্তে নেগেটিভিটির দিকে চলে যায়। তো আমাদের এই অ্যাক্সিসটা জানার উদ্দেশ্য একটাই, যে হার্টের মেজর ইলেকট্রিক্যাল কন্ডাকশন পাথওয়েটা কিসের দিকে আছে। এটাই যদি আমরা একটু লিডের প্লেসমেন্ট গুলো দেখি, এভিআর কোনটা পজিটিভ রিফ্লেকশন আছে, এখান থেকে আমরা ইনফারেন্টলি ডায়াগনোসিস গুলো করতে পারবো। এই জন্য এটা নর্মাল হার্টের, নর্মাল হার্টের ইম্পালস এই দিকে, এভিআর তার বিপরীত। এই জন্য নর্মাল ইসিজি রিদমে এভিআর ইজ অলওয়েজ নেগেটিভ আনটিল আদারওয়াইজ ডেক্সট্রোকার্ডিয়া বা আপনার লিড মিসপ্লেসমেন্ট, এই দুটা কন্ডিশন ছাড়া। ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন আছে ভাই আপনার? ক্লাস না থাকলে আমরা এখানে আজকে শেষ করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া, ইট ওয়াজ এক্সিলেন্ট। ক্লাসটা খুবই হেল্পফুল ছিল, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাই, আপনারা সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন, যদি পরবর্তীকালেও যদি মনে হয় কমেন্ট সেকশনে আমাদেরকে এই ক্লাসের ইয়েতে জানাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি।